আমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছি, কম্পিটিটিভ পরীক্ষা দিতে গিয়ে আমার যদি একটা বড় গুণ ওরকম হয়তো এসেছে পরীক্ষায়, আমি যদি ওই ভেদিক ম্যাথমেটিক্সের ওই টেকনিকটা কাজে লাগিয়ে আমি যদি ওই খুব অল্প সময়ে অঙ্কটা সলভ করে দিতে পারি, এমসিকিউ প্রশ্ন এসছে 4টের মধ্যে একটা টিক মারতে হবে, আমার অত বড় গুণ করার সময় নেই, আমি যদি ভেদিক ম্যাথমেটিক্স কাজে লাগিয়ে আমি করতে পারি, অসুবিধা তো কিছু নাই, সময় করুক। কিন্তু আমার আপত্তির জায়গাটা বা আমার বক্তব্যের জায়গাটা এটা, আমি কিন্তু এখনও মনে করি যে একটা ট্র্যাডিশনাল যে পড়াশোনা সেই পড়াশোনাটা দরকার আছে, একটা বেসিক যেভাবে আমরা ছোটোবেলা থেকে আমরা যেভাবে শিখি সেই জায়গাটাকে পোক্ত করার দরকার আছে। আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন মানে গুণ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেগুলো আমরা যেভাবে শিখেছি সেগুলো প্রাথমিক পাঠটা মানে খুব জরুরি। তা না হলে এই প্রাথমিক পাঠটা না থাকলে তাতে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হবে। ওনার অঙ্কটা ছিল কিছুটা অন্তর্দৃষ্টিমূলক, খুব বড় বড় ফর্মুলা, খুব জটিল জটিল ফর্মুলা ইনস্ট্যান্ট লিখে দিয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ সেভাবে নেই। উনি হঠাৎ করে হয়তো স্বপ্নে এমন একটা সূত্র দেখলেন, পরের দিন সকালবেলাতেই হয়তো সেই সূত্রটা তিনি স্লেটের মধ্যে লিখে ফেললেন বা নোট বইয়ে লিখে ফেললেন, অথচ তিনি তার কোনো প্রমাণ করলেন না। এটা হচ্ছে একটা পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের কাছে বিস্ময়, যে এই যে তিনি এত বড় একটা ফর্মুলা লিখলেন, তাহলে এই ফর্মুলাটা তিনি কোথায় পেলেন? ঠিক যে সূত্রটা পিথাগোরাস দিচ্ছেন তার বহু আগে, প্রায় তারও 500 বছর আগে আমাদের বৌধায়ন ওই একই সূত্র, কিন্তু উনি সংস্কৃত সূত্রের আকারে সেটা দিচ্ছেন। পরবর্তীকালে কিছু মানুষ তাড়া করে তাকে মারতে গেছিলেন, উনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু ওই মটর ক্ষেত দেখে উনি দাঁড়িয়ে গেলেন, আর সেই সময়ই তখন লোকেরা তাকে পিটিয়ে মেরে দেয়। 9 থেকে 9 বিয়োগ করে 0 হয়, এই ব্যবহারটা কিন্তু ভারতীয়দের আগে কোনো সভ্যতাতেই আমরা দেখতে পাই না। তাদের কিন্তু ছিল, তাদের অবস্থান ছিল, কিছু সভ্যতায় আমরা দেখেছি যে ওখানে একটা বিশেষ কিছু একটা চিহ্ন বসানো হতো, মানে ফাঁকটা একটু বড় রাখা, মানে ওখানে একটা শূন্য আছে। এটা যখন পিথাগোরাসের কানে গেল, পিথাগোরাস তো ভীষণ কুপিত হলো, এবং ওনার ছাত্ররা নাকি ওনাকে জাহাজে করে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিয়েছিল, শুধুমাত্র একটা ইরাশনাল নাম্বারের কথা উনি প্রকাশ করে দেওয়ার জন্য। বঙ্গমন্ত্রের আজকে যে পডকাস্টের টপিক, থাম্বনেল দেখে আশা করি অনেকেই বুঝে গেছেন, কিন্তু যারা থাম্বনেল ছাড়া ডাইরেক্ট ক্লিক করেছেন তাদের জন্য বলি, ছোটোবেলা যখন আমরা পড়াশোনার রিগার্ডিং একটা সাবজেক্টের নাম শুনলে কিন্তু আমাদের গায়ে সবারই জ্বর আসতো, ম্যাক্সিমাম লোকের, সবার না হলেও, সেটা হচ্ছে অঙ্ক। তো আজকের বিষয়ে যে টপিক হচ্ছে সেটা হচ্ছে অঙ্ক। আর আজকে পডকাস্টে যে ব্যক্তির সাথে কথা হয়েছে তিনি হচ্ছেন সোদপুর স্কুলের প্রধান শিক্ষক ডক্টর দেবাশিস দে মহাশয়। ওনার মুখ থেকে আজকে আমরা জানবো অঙ্কের ইতিহাস, অঙ্ক শুরুটা কোথা থেকে হয়। আজকের পডকাস্টে আলোচনা করার সময় অনেক লেন্দি হয়ে যায়, তাই এই অঙ্কের বিষয়ে যে পুরো পডকাস্টটি হয়েছে সেটা আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথম পার্টে আমরা জানবো অঙ্কের ইতিহাস, এবং পরবর্তী যে পার্টটি আসতে চলেছে সেখানে আমরা জানবো স্যারের বিষয়ে কিছু কথা, এছাড়াও অঙ্ককে সহজ করতে গেলে বা অনারেবল করতে গেলে কোন বিষয়গুলোকে মাথায় রাখলে ছাত্রদের বা গার্জিয়ানরা তার ছেলে মেয়েকে কীভাবে গাইড করতে পারে। তো চলুন বেশি কথা না বলে আজকে স্যারের মুখ থেকে শুনে নিই যে অঙ্কের ইতিহাস কী ছিল। আচ্ছা, পডকাস্টটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, যে আমাদের পডকাস্ট যারা দেখছেন বা আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ কিন্তু আমাদের সাবস্ক্রাইব করেন না, প্রায় 70 to 80% মানুষ যারা সাবস্ক্রাইবই করেন না, তারা শুধু আমাদের ভিডিও দেখেন। তো যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই এবং আমরা আরও ভালো ভালো কাজ করার সুযোগ পাবো। তো চলুন এবার শুরু করি। স্যার, শূন্য কীভাবে এলো, মানে অঙ্কে শূন্য কীভাবে এলো বা শূন্যের আবিষ্কার কীভাবে হলো? দেখো, শূন্য কিভাবে আবিষ্কার হলো এটা ঠিক ডেট টাইম এভাবে বলাটা এক কথাই সম্ভব নয়। শূন্য তবে একটা দর্শন, শূন্য অর্থাৎ ফাঁকা, যার কিছুই নাই, একদম শূন্যতা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের একটা দর্শন বলতে পারো, একটা ভারত আত্মার একটা প্রতীক বলতে পারো। যুগ যুগ ধরে ভারতীয় দর্শনের মধ্যে কিন্তু এই শূন্যতাটাকে স্বীকার করা হয়েছে। এখন যদি বলো যে তাহলে কি ভারতীয়রাই শূন্যের আবিষ্কর্তা বা ভারতেই কি শূন্যের আবিষ্কার হয়েছে, এটা বলতে গেলে একটু সভ্যতার ইতিহাসগুলো আমাকে একটু পর্যালোচনা করতে হবে, এবং সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার যে বিকাশগুলো হয়েছে
সেগুলোর মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আমরাই আসবো, এখানে আলোচনায় উঠে আসবে সেগুলো, যেখানে আমরা দেখব যে এরকম বিভিন্নভাবে এসেছে সেগুলো। যেমন আমি যদি প্রথমেই সভ্যতার কথা বলি, সবচেয়ে পুরনো সভ্যতা হচ্ছে আমরা মেসোপটেমিয়ান সভ্যতা বলতে পারি, যার 3টে স্তর আছে। একটা হচ্ছে সুমেরিয়ান, একটা হচ্ছে ব্যাবিলনিয়ান, আর একটা হচ্ছে অ্যাসিরিয়ান। তো এই মেসোপটেমিয়ান সভ্যতার যে ইতিহাস সেটা কিন্তু প্রায় 4500 বছর অন্তত ধরা হয়। তারপরে আমরা দেখতে পাই মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতার সেটাও প্রায় 3500 থেকে 3300 খ্রিস্ট জন্মের আগের হচ্ছে তার বিকাশ ঘটেছিল। এরপরে আমরা বলতে পারি ভারতীয় সভ্যতা, যেটা বেদের যুগ বলেও বলা যেতে পারে, বা আমরা হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা শুনেছি। এইটা কিন্তু 3100 খ্রিস্টপূর্বাব্দের মোটামুটি একটা সময়কাল। এরপরেও কিন্তু কিছু সভ্যতা আছে যেগুলো আমরা হয়তো অতটা জানি না, কিন্তু সেই সভ্যতাগুলোও কিন্তু বিভিন্ন ধরনের গাণিতিক উপাদানে সমৃদ্ধ। যেমন পেরু সভ্যতা, যেমন হচ্ছে মেক্সিকো, গুয়াতেমালার ওখানে একটা মধ্য আমেরিকান একটা অঞ্চল আছে, যেখানে একটা সময় মায়া সভ্যতা খুব বিস্তার লাভ করেছিল। আচ্ছা। অদ্ভুতভাবে মায়া সভ্যতাতে বেশ কিছু নিদর্শন আছে যে সেখানকার মানুষ গাণিতিক অনুশীলনে খুব বেশি দক্ষ ছিল সেই সময়কালে। এটা বর্তমান দিনে এখন জানা যাচ্ছে যে মায়া সভ্যতায় বেশ কিছু উপাদান পাওয়া যাচ্ছে যেগুলো হচ্ছে গাণিতিক দক্ষতার প্রমাণ দিচ্ছে সেই সভ্যতার মানুষদের। এটাও মোটামুটি 1200 BC। আমরা চাইনিজ জানি, চাইনিজদের যে সভ্যতা সেটাও খুব উন্নত ছিল, তাদেরও মোটামুটি 2000 থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দের ইতিহাস। এবং এইভাবে তারপরে সেই আমরা আরবদের যেটা উত্থান ঘটে, আরবদের আগে আমরা গ্রিক সভ্যতা দেখতে পাচ্ছি। তো এইভাবে সভ্যতার যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে এই কিছু কিছু সভ্যতা বিভিন্ন গাণিতিক উপাদানে সমৃদ্ধ, এবং এতদ সত্ত্বেও এই সমস্ত সভ্যতার এই গাণিতিক উপাদানগুলোকে আমরা বিশ্লেষণ করে কিছু কিছু, যেমন মেসোপটেমিয়ান সভ্যতায় কিউনিফর্ম, অর্থাৎ ওই কাদা মাটি শুকনো করে তার উপরে কাঠি দিয়ে এক ধরনের লিপি লেখা হতো, ওটাকে কিউনিফর্ম বলা হতো। কিলোকাকার আকৃতির বিভিন্ন ধরনের প্রতীক দিয়ে বোঝানো হতো সংখ্যা ইত্যাদি। কিন্তু সেই সময়ে কোনো শূন্যের উল্লেখ নেই, বা উল্লেখ থাকলেও সেই দুর্বোধ্য সংকেত বোঝার মতন এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো উপাদান নেই। কিন্তু সেই সময় অঙ্কটা ছিল, ম্যাথটা ছিল, হ্যাঁ, সংখ্যার ধারণাটা ছিল। আচ্ছা, ওর তারপরে আমরা যদি মিশরীয় সভ্যতায় আসি, সেখানে আমরা দেখছি হায়ারোগ্লিফিক, অর্থাৎ চিত্রলিপি, মানে প্যাপিরাস হচ্ছে কি না, গাছের ছাল শুকিয়ে তার উপরে একটু খোদাই করা হতো। তো সেই প্যাপিরাসে কিছু গাণিতিক উপাদান পাওয়া যায়, এবং অথবা কাঠের ওপর মিশরীয় হায়ারোগ্লিফিক লিপির খোঁজ পাওয়া যায়, যেখানে মিশরীয় হায়ারোগ্লিফিক লিপিটা কেমন, কোনো একটা ধর একটা পাখি দিয়ে বোঝানো হচ্ছে একটা 9, হয়তো একটা সংখ্যা। তো ওই হায়ারোগ্লিফিক লিপিতেও কিন্তু আমরা সংখ্যার ধারণা পাচ্ছি। সেখানেও কিন্তু শূন্যকে আলাদাভাবে 1 2 3 4 5 6 7 8 9 এগুলো পাওয়া গেলেও শূন্যকে কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা এইবারে আমাদের ভারতীয় সভ্যতায় যখন ঢুকে যাচ্ছি, সেই ভারতীয় সভ্যতায় আমরা লক্ষ্য করছি যে সমস্ত উপাদানগুলো পাওয়া যাচ্ছে, প্রাচীন উপাদানগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বৈদিক যুগের যে সময়টা, মূলত আমরা বৈদিক যুগ বলতে খ্রিস্টপূর্ব 2500 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, এইটা মোটামুটি আমরা বৈদিক যুগ বলতে পারি। তারপরের যে পিরিয়ডটা, এই 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে এই সময়কার বেশ কিছু উপাদান, যে উপাদানগুলো আমাদের কিন্তু জানান দিচ্ছে যে সেই সময়কার ভারতীয় মানুষরা কিন্তু শূন্যের ব্যবহার না পুরোপুরি
স্বতন্ত্র সংখ্যা হিসাবে ধারণা না থাকলেও তারা কিন্তু ব্যবহারের চেষ্টা করছে। অর্থাৎ দেখো এইখানে দুটো বিষয় আসবে, সেটা হচ্ছে যে ভারতীয়দের মূল অবদান হচ্ছে দুটো জায়গায়। একটা হচ্ছে এই ডেসিম্যাল প্লেস ভ্যালু সিস্টেম, যেটা বাংলায় বলছে দশমিক স্থানিক অঙ্ক পদ্ধতি। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখলাম 385। 385 সংখ্যাটাতে এককের ঘরে 5, দশকের ঘরে 8 আর শতকের ঘরে 3। আমরা কি করছি, যাকে শতকের ঘরে 3 বলছি, 3কে 100 দিয়ে গুণ করছি, 8কে 10 দিয়ে গুণ করছি, আর 5কে 1 দিয়ে গুণ করছি। তাহলে কি হচ্ছে, একক থেকে দশকের ফারাক হচ্ছে 10 গুণ, দশকের থেকে শতকের ফারাক হচ্ছে 10 গুণ, এবং এই যে মানগুলো পেলাম, অর্থাৎ শতকের সঙ্গে 3 গুণ করে 300, দশকের ঘরে 8-এর সঙ্গে 10 গুণ করে 80, আর 5-এর সঙ্গে 1 গুণ করে 5, এইটা তিনটে যোগ করে আমরা কিন্তু পাচ্ছি 385 পূর্ণ সংখ্যাটা। এই সংখ্যাটা, এই যে সিস্টেমটা, অর্থাৎ 10-এর প্রত্যেকটা স্থানে একটা করে 10 মাল্টিপ্লাই হচ্ছে, গুণ হচ্ছে, এই যে পদ্ধতিটা, এই দশমিক স্থানিক অঙ্ক পদ্ধতিটাই হচ্ছে ভারতবর্ষের, মানে পৃথিবীকে যদি একটা শ্রেষ্ঠ উপহার বলা হয়, সভ্যতায় ভারতীয়দের যদি সবচেয়ে বড় অবদান বলা হয়, তাহলে এই দশমিক স্থানিক অঙ্ক পদ্ধতি হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে অবদান। তো এটা বুঝতে পারছো যে যদি সংখ্যাটা 385 না হয়ে 305 হতো, তাহলে পরে ওই সিস্টেমে কি হতো, 3 × 100, 0 × 100 প্লাস 5 × 1। তাহলে ওই যে 0 × 100, অর্থাৎ ওইখানে যে 0 বসবে, ওখানে যে একটা শূন্য বসার দরকার আছে, তাহলে নিশ্চিতভাবে দশমিক স্থানিক অঙ্ক পদ্ধতি আবিষ্কার হওয়ার আগে ওটা নিশ্চয়ই একদম ধারণা তৈরি হয়েছিল। এখন এটা বিভিন্ন উপাদান থেকে পাওয়া যাচ্ছে যে দশমিক স্থানিক অঙ্কপাতন পদ্ধতি ভারতীয় যারা চিন্তাবিদ, গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, তারা অলরেডি 1000 BC, অর্থাৎ খ্রিস্ট জন্মের প্রায় 100 বছর আগে থেকেই তারা মোটামুটি এরা জানত। এখন এটা যদি জেনে থাকে, তাহলে নিশ্চিতভাবে ওই যে শূন্যের যে জায়গাটা, সেটাও নিশ্চয়ই তারা আইডেন্টিফাই করে ফেলেছিল। তবে এটা এখন আমরা এটা সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু তার একদম ডকুমেন্টেশন, তার হচ্ছে সঠিক প্রমাণ আমরা যতক্ষণ না কোনো বইয়ে বা কোনো কমেন্টেটর বলতে কি, দেখো বেদের যুগ ছিল কীরকম, বেদের যুগ ছিল হচ্ছে শুনে মনে রাখা। তারপরে এইভাবে সেটাকে আমরা কি বলতাম, শ্রুতি, বেদের অপর নাম শ্রুতি, অর্থাৎ শুনে মনে রাখতাম। তারপরে কি হতো, ওইগুলো আবার পরবর্তীকালে ওই ধারাবাহিকভাবে চলে আসতে আসতে কোনো একজন কমেন্টেটর বলা হয়, ভাষ্যকার, যারা ওগুলোকে পরে অনুবাদ করেছে। সেই অনুবাদগুলো হয়তো কোনো সময় হয়েছে খ্রিস্ট জন্মের 500 বছর পর, 600 বছর পর, 800 বছর পর, 1000 বছর পর। এরকমই কোনো হচ্ছে কমেন্টেটরের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে দশমিক স্থানিক অঙ্কপাতন পদ্ধতি যে হচ্ছে ওই 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটিভাবে 500 খ্রিস্টাব্দ, 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ, এর মধ্যে মোটামুটি ভারতবর্ষের শূন্যের একটা মানে ভালো রকম ডেভেলপমেন্ট হয়ে গেছে। তাহলে আমাদের যদি বলা হয় যে শূন্য তাহলে কোথায় প্রথম আমরা পেলাম, আমরা পেয়েছি অনেক সভ্যতায়, কিন্তু শূন্যকে একটা প্রকৃত সংখ্যা রূপে বিবেচনা করা, ইউজ করা। যেমন ধরো ব্যাবিলনীয় সভ্যতায় আমরা দেখেছি যে ওখানে অনেক সময় শূন্যর জায়গাটায় একটা ফাঁক রাখা হতো। কোনো সময় কিছু সভ্যতায় আমরা দেখেছি যে ওখানে একটা বিশেষ কিছু একটা চিহ্ন বসানো হতো, মানে ফাঁকটা একটু বড় রাখা, মানে ওখানে একটা শূন্য আছে। বা এইগুলো না বিভিন্ন সভ্যতায় বিভিন্ন রকম ছিল। ওদের একটা প্লেস হোল্ডার, জাস্ট একটা প্লেস হোল্ডার, 0 অ্যাজ ইফ এ প্লেস হোল্ডার, ওর বেশি ওর কোনো ভূমিকা ছিল না, ওটা কোনো পূর্ণ সংখ্যায় তার একটা ব্যবহার এটা ছিল না। যেমন ধরো আমরা যদি 9 থেকে 9 বিয়োগ করে 0 হয়, এই ব্যবহারটা কিন্তু ভারতীয়দের আগে কোনো
সভ্যতাতেই আমরা দেখতে পাই না। তাদের কিন্তু ছিল, তাদের অবস্থান ছিল, কিন্তু জাস্ট একটা কোনো আইডেন্টিটি ছিল না। হ্যাঁ, একটা প্লেস হোল্ডার হিসাবে ছিল। কিন্তু তাকে পূর্ণ সংখ্যারূপে ব্যবহার কিন্তু আমরা এই ভারতীয় আমরা ট্র্যাডিশনেই দেখতে পাচ্ছি, এবং সেটা প্রথম আমরা একদম পরিষ্কারভাবে জানতে পারছি আর্যভট্টা। আর্যভট্টের হচ্ছে আর্যভটিয়া বলে একটি গ্রন্থ উনি লেখেন, সেখানে তিনি এটি শূন্যের ধারণাটা দেন। এবং এখানে কিন্তু ওই সামান্য প্লেস হোল্ডারের জন্য নয়, উনি কিন্তু এখানে একটি পরিপূর্ণ সংখ্যারূপেই বললেন। কিন্তু এটা আরও ভালো, আরও কিছুদিন পর আর্যভট্ট মোটামুটি 500 খ্রিস্টাব্দ এরকম সময়ে, আর একটু পরে ব্রহ্মগুপ্ত আর একজন ইম্পর্টেন্ট ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান, এবং তিনি বলা হয় আমাদের ভারতীয় সাবকন্টিনেন্টের উনি একজন সবচেয়ে প্রতিভাবান মানুষ, ব্রহ্মগুপ্ত। তিনি তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত এই বইয়ে তিনি শূন্যের সঙ্গে কোনো সংখ্যা যোগ করলে কি হয়, শূন্যের সঙ্গে 5 যোগ করলে 5, শূন্যের সঙ্গে 5 গুণ করলে 0, এই বিষয়গুলো তিনি আরও ভালোভাবে ব্যাখ্যা করলেন। যদিও 0 দিয়ে ভাগ করলে কি হয় এটা উনি ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু 0 দিয়ে যোগ করলে কি হয়, 0 দিয়ে গুণ করলে কি হয়, 0 থেকে কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে কি হয়, এই ব্যাখ্যাগুলো উনি পূর্ণভাবে দিলেন, এবং একটা শূন্যের একটা প্রকৃত সংখ্যারূপে তার একটা অস্তিত্ব দাঁড়িয়ে গেল, আইডেন্টিটি একটা এলো। তাই যদি ভারতবর্ষের গোটা বিশ্বকে দেওয়া যদি কিছু উপহার বা অবদান বলা হয়, তাহলে ডেসিম্যাল প্লেস ভ্যালু সিস্টেম অর্থাৎ দশমিক স্থানিক অঙ্কপাতন পদ্ধতি, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, শূন্যও যে হচ্ছে ভারতীয়দের অবদান, সেটা আজ গোটা পৃথিবীতেই সেটা স্বীকার করে নেওয়া হয়েছে। আপনি এই পুরো কথাটার মধ্যে একটা ওয়ার্ড উচ্চারণ করলেন, বৈদিক। এখন খুব শোনা যায় বৈদিক ম্যাথ। এই বৈদিক ম্যাথ বিষয়টা কি, কিন্তু মানে আমার এর সাথে আর একটা কোয়ারিজ রয়েছে, যেটা হচ্ছে যে অ্যাবাকাস আর বৈদিক ম্যাথ কি এক জিনিস, না ওটা পুরো ডিফারেন্স জিনিস বা ডিফারেন্ট বিষয়? দেখো, আমি কিন্তু বৈদিক ম্যাথ বা গণিত বলিনি, আমি বৈদিক সাহিত্যের কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা। অর্থাৎ বৈদিক সাহিত্য বলতে তোমরা তো শুনেছো যে 4টে ভাগে বেদে বিভক্ত, ঋক, সাম, যজু, অথর্ব। তারপরে হচ্ছে যে তাদের হচ্ছে আবার বেদ পাঠ করার জন্য কিছু সহায়ক গ্রন্থ বলতে পারো, সেগুলোকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ আবার 6টা বেদাঙ্গ আছে: শিক্ষা, কল্প, নিরুক্ত, সূত্র, ব্যাকরণ। তো যাই হোক, এই রকম হচ্ছে, আর জ্যোতিষ। তো 6টা বেদাঙ্গ আর বেদ নিয়ে হচ্ছে মোটামুটিভাবে, এছাড়াও উপনিষদ আছে। হ্যাঁ, বেদ আবার 4টে বিন্যাসে বিভক্ত। হ্যাঁ, এইগুলো নিয়ে হচ্ছে সামগ্রিকভাবে হচ্ছে তোমার বৈদিক সাহিত্য। তো আর তুমি যে প্রশ্নটা করলে, অর্থাৎ বৈদিক গণিত, এটা কিন্তু ঠিক ওই জায়গা থেকে আসছে না। এটা খুব একটা মজার ব্যাপার। বৈদিক সাহিত্যে ঠিক এই বৈদিক গণিত, বা এখন যেটা একটু হিন্দি ভাষে বা ইংরাজি ভাষে ভেদিক ম্যাথামেটিক্স বলে এটাকে বলা হয়, এবং তার একটা হিউজ প্রচার সব জায়গায় মানে চলছে, এবং বেদিক ম্যাথামেটিক্স পড়ানোর নাম করে বিভিন্ন সংস্থা ছাত্রছাত্রীদের এনরোল করায়, তারপর সেই বেদিক ম্যাথামেটিক্স শেখানো হয়। এখন বেদিক ম্যাথামেটিক্স কথাটা এলো কোথা থেকে, বা বৈদিক গণিত কথাটা এলো কোথা থেকে, এটা একটু বিতর্কিত বিষয় বলতে, আপনার টাইম পিরিয়ডটা আমি একটু বলছি, একটু টাইম পিরিয়ডটা আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। হ্যাঁ, 1884 খ্রিস্টাব্দে ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজ, উনি ওনার জন্ম। এই ভদ্রলোক পুরী মঠের শঙ্করাচার্য ছিলেন। মোটামুটি 1800 কত সাল বললাম, মোটামুটি ওনার শঙ্করাচার্য হন মোটামুটি 1920-30 এরকম সময় উনি পুরী মঠের শঙ্করাচার্য হলেন। এখন উনি কিন্তু খুব পণ্ডিত মানুষ। উনি দর্শন শাস্ত্র, উনি গণিত, বিজ্ঞান, সাহিত্য, উনি সব বিষয়ে ওনার গভীর পড়াশোনা ছিল। বেদান্ত শাস্ত্র পড়াশোনা, সমস্ত কিছু ওনার পড়াশোনা, খুব পণ্ডিত মানুষ ছিলেন। তা উনি যখন একবার সিঙ্গেরি মাঠে ছিলেন, সিঙ্গেরি মঠ কর্ণাটকে,
সিংহরি মঠের শঙ্করাচার্য ছিলেন, দায়িত্বে ছিলেন। সেই সময় ওনার একবার উপলব্ধি হলো যে আমি একটু সাধনা করব, আরও গভীর পড়াশোনা করা দরকার, আরও মেডিটেশন করা দরকার। উনি পাশের যে জঙ্গল সেখানে উনি চলে গেলেন। ওখানে 8 বছর শোনা যায় উনি তপস্যা করেন এবং সেখানে 8 বছর বিভিন্ন ধরনের বিষয় নিয়ে চর্চা করেন। সেখানে 8 বছর তপস্যা করার পর জঙ্গল থেকে বেরিয়ে আবার উনি মঠের কাজকর্মে যোগদান করলেন। উনি ভারতীয় শঙ্করাচার্যদের মধ্যে প্রথম যিনি বিদেশ গেছিলেন। উনি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। এরকম একজন মানুষ জঙ্গলের ওনার সময়টা পেরিয়ে উনি পরে কিছু অঙ্কের বিষয় উনি লিখলেন এবং সেই যদিও যেগুলো লিখলেন সেগুলো যদিও ওনার জীবিতকালে এটা পাবলিশ হয়নি। আচ্ছা, উনি মারা যাওয়ার পর 1965-এ একটি বই আকারে বেরোলো, যার নাম হলো ভেদিক ম্যাথমেটিক্স বাই ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজ। এই ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজের যে ভেদিক ম্যাথমেটিক্স বইটা, সেখানে দাবি করা হলো যে এগুলো হচ্ছে সবই বেদের সময়কালের যে সমস্ত মুনি ঋষিরা ছিল বা গণিতজ্ঞরা ছিল তাদের হচ্ছে চিন্তার ফসল। তারা এই সমস্ত যেসব উপাদান রেখে গেছিলেন সেগুলো থেকেই এগুলো হচ্ছে রিডিসকভার করা হয়েছে। সেখানে 16টা রুল, মেন রুল, আর 13টা সাব রুল, অর্থাৎ 16টা সূত্র আর 13টা উপসূত্র ধরে ওই ভেদিক ম্যাথমেটিক্স সাজানো হয়েছে এবং এই সূত্রগুলো কিন্তু সংস্কৃত ভাষ্যে লেখা। আচ্ছা, সংস্কৃত ভাষায় লেখা। পরবর্তীকালে যখনই এই ভেদিক টার্মসটা যোগ হয়ে গেল এই বইয়ের সঙ্গে, তখন কিন্তু মানুষের আগ্রহটা একটু বেড়ে গেল যে ভারতী কৃষ্ণ তীর্থজি মহারাজের যে বই 1965-এ প্রকাশ হলো, সেখানে যদি প্রকৃতই বেদের জ্ঞান যুক্ত থাকে তাহলে নিশ্চিতভাবে সেখানে আমরা সেই সময়কার ম্যাথমেটিক্স কতটা কি উন্নত তার সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। কিন্তু বইটা বেরোনোর পর সাধারণের মধ্যে যখন এলো তখন দেখা গেল যে সেখানে কিছু ফাস্টার ক্যালকুলেশনের বিষয়, অর্থাৎ খুব বড় বড় যোগ গুণ খুব সহজে, খুব তাড়াতাড়ি করার, বর্গমূল, এই ধরনের করার কিছু সূত্র বা উপসূত্র, সেগুলো যে প্রকৃত অর্থে সেই সময়কার এবং তিনি এমন কোনো মানে ক্লু বা তার ওই বইয়ে এমন কোনো উল্লেখ নেই যা থেকে ধারণা করা যাবে যে বৈদিক গণিতের সঙ্গে বৈদিক ম্যাথমেটিক্সের সঙ্গে বেদের জ্ঞান সম্পর্কযুক্ত আছে। আচ্ছা, এটা একদম নিশ্চিত হয়ে গেছে আজকের দিনে। কিন্তু ওই যে বইটাতে 1965-এ পাবলিশড হলো, বইটা তারপরে অনেক এডিশন বেরিয়েছে, এখনও বাজারে অ্যাভেলেবেল। তো সেই বইটাতে ওই যে একটা বেদিক কানেকশন যোগ করা হলো, সেটাকে কাজে লাগিয়ে এখনও কিন্তু একটা মার্কেটিং চলছে। আমি গত বছরে বেলুর রামকৃষ্ণ মিশনে একটা ওয়ার্কশপে গেছিলাম। সেখানেও ওয়ার্কশপে আমাদের একটা টপিক ছিল ওই ভেদিক ম্যাথমেটিক্স। সেখানে কোনো একজন এক্সপার্ট, আমরা এখন এগুলোকে বলি এক্সপার্টই বলি, যে তারা হচ্ছে যে এই ভেদিক ম্যাথমেটিক্স বা এই ক্যালকুলেশনগুলো যেগুলো ফাস্টার ক্যালকুলেশন, মানে কি করে বড় বড় গুণ যোগ এগুলোকে হ্যান্ডেল করা যায় খুব সহজে, বর্গমূল, এগুলোকে হ্যান্ডেল করা যায়, খুব বড় বড় সংখ্যার বর্গমূল বার করা, তো এগুলো তিনি আমাদেরকে শেখাচ্ছিলেন। কিন্তু উনি বারবারই বলছিলেন যে এগুলো আছে কানেকশন, কিন্তু উনি কোনো প্রমাণ দিতে পারেননি। স্বাভাবিকভাবেই এটা বইয়েও নেই। তো এটাকে কাজে লাগিয়ে এখন ভালো একটা মার্কেটিং চলছে। এক শ্রেণী মানুষ এই ভেদিক গণিতের প্রচার করছেন। অ্যাকচুয়ালি বিষয়টা কি জানো তো, যে ভেদিক ম্যাথমেটিক্সটা তো এই যে ফাস্টার ক্যালকুলেশনের একটা টেকনিক, তো এই টেকনিকটা শিখে যদি কারোর উপকার হয় হোক না। আমি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছি, কম্পিটিটিভ পরীক্ষা দিতে গিয়ে আমার যদি একটা বড় গুণ ওরকম হয়তো এসেছে পরীক্ষায়, আমি যদি ওই ভেদিক ম্যাথমেটিক্সের ওই টেকনিকটা কাজে লাগিয়ে আমি যদি ওই খুব অল্প সময়ে অঙ্কটা সলভ করে দিতে পারি, এমসিকিউ প্রশ্ন এসছে, 4টের মধ্যে একটা টিক মারতে হবে, আমার অত বড় গুণ করার সময় নেই, আমি যদি ভেদিক ম্যাথমেটিক্স কাজে লাগিয়ে আমি করতে পারি, অসুবিধা তো কিছু নাই, সময় সাশ্রয় করুক। কিন্তু আমার আপত্তির জায়গাটা বা আমার বক্তব্যের জায়গাটা এটা বলতে পারে ফাস্টার ক্যালকুলেশন, মেন্টাল ক্যালকুলেশনের একটা
একটা একটা ধরনের নাম কিছু দিতে পারে, কিন্তু বেদিক কানেকশন কথাটা বলে এই বিষয়টাকে একটা অন্য একটা প্রচার যেন পেতে চাওয়ার মানে চেষ্টা বলে মনে হয়। তো এই হচ্ছে বিষয়। আমি যেটা বললাম আগে, একটা অ্যাবাকাস বলছিলে, হ্যাঁ হ্যাঁ, অ্যাবাকাস যেটা বলছিলে, এখন অ্যাবাকাসও ঠিক অনেকটা এরকম ধরনের। আসলে অ্যাবাকাস কি জানো তো, এই অ্যাবাকাস কথাটা হচ্ছে অ্যাবাকা থেকে এসেছে। অ্যাবাকা মানে হচ্ছে এটা মোটামুটিভাবে 1100 খ্রিস্টাব্দে, মোটামুটি 1100 এরকম সময়ে ইউরোপের তো নবজাগরণটা ইতালি রেনেসাঁ থেকে শুরু হয়েছে। তো ইতালি রেনেসাঁতে কিন্তু ওই তখন যে ওই রেনেসাঁ পিরিয়ডে ওই সময়ে কিন্তু এই অ্যাবাকা, অর্থাৎ অ্যাবাকা বলতে ফ্রেম, এমনি আড়াআড়ি ফ্রেম মানে কতগুলো লাইন ফ্রেম, সেই ফ্রেমে কিছু জিনিস, কিছু গুটি বা পুঁতি বা কিছু বল টাইপের করে সেগুলো আর কি কাউন্টিংয়ের একটা সিস্টেম বানানো হয়েছিল। এখন এটা যে শুধুমাত্র ওই ইতালিয়ান রেনেসাঁ পিরিয়ডে অ্যাবাকা ওটাই একমাত্র নয়, এর আগেও কিন্তু আমরা মিশরীয় সভ্যতায় ওরকম আমরা যে সমস্ত ওই যে কিউনিফর্ম দেখেছি, ওখানেও কিন্তু ওই রকম অ্যাবাকাসের অস্তিত্ব পাই আমরা। যে ওই রকম ওই যে কাদামাটির যে প্লেটগুলো বলছিলাম আমরা মিশরীয়দের মধ্যে দেখেছি, ইভেন সুমেরীয়দের মধ্যেও ওই অ্যাবাকাসের প্লেট দেখা গেছে, ভারতীয় সভ্যতাতেও এই অ্যাবাকাসের প্লেট দেখা গেছে। তবে কাউন্টিং সিস্টেম যদি প্রথম এরকম ধরনের কাউন্টিং সিস্টেম নিয়ে অনেকটা আধুনিক কাজ হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই ইতালি থেকেই শুরু হয়েছে। অ্যাবাকা যে সিস্টেমটা, অ্যাবাকাস পরবর্তীকালে ওই অ্যাবাকাস সিস্টেম থেকেই পুরো আস্তে আস্তে এটা অ্যাবাকাস বলে একটা আলাদা একটা বিষয় চালু হয়েছে প্যারালালি। তো এটাও হচ্ছে ওই একটু আগে বললাম বেদিক ম্যাথমেটিক্স যেমন বলা হচ্ছিল, সেরকমই একটা ফাস্টার ক্যালকুলেশন। এর আগে তোমরা শকুন্তলা দেবীর নাম শুনে থাকতে পাবে, উনি খুব বড় বড় সংখ্যার গুণ বলে দিতে পারতেন কয়েক সেকেন্ডের মধ্যে। তো ওনার একটা নিজস্ব পদ্ধতি ছিল, একটা বায়োপিকও আছে, একটা মুভিও আছে। হ্যাঁ, এবার চাইনিজদের এরকম পদ্ধতি আছে। হ্যাঁ, ওরা কীরকম কাঠির ওপরে লম্বা লম্বা কাঠি, তারপর আড়াআড়ি কাঠি, সেখানে কতগুলো পয়েন্ট, যেগুলো যেখানে যেখানে মানে কাঠিগুলো হচ্ছে কোয়েনসাইড করছে, সেই জায়গাগুলোতে ওরা পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করে কীরকমভাবে একটা পদ্ধতি ওদেরও আছে, চাইনিজদের আছে নিজস্ব, জাপানিদের এরকম নিজস্ব পদ্ধতি আছে কাউন্টিং সিস্টেম। তো আমাদের এখন ভারতবর্ষেও এই অ্যাবাকাস সিস্টেম প্রচুর মানে প্রচলন হয়ে গেছে, এখন সব জায়গায় শেখানো হচ্ছে, বাচ্চারা খুব ছোটো বয়স থেকে শিখছে। এই যে এটাও সেই আমি একই কথাই বলবো যে ফাস্টার ক্যালকুলেশন তার যদি উপকারে লাগুক, কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু আবার কেউ যদি এটা বলে যে এগুলো করলে নাকি মানসিক বিকাশ হয়, সেই কথাটা আমরা মানতে রাজি না। এর কোনো বিজ্ঞান কোনো ভিত্তি পাওয়া গেছে কিনা আমি জানি না, যে আমি যদি ছোট থেকে খুব ভালো অ্যাবাকাস করতে পারি তাহলে বোধহয় আমি খুব ভালো অঙ্কে, খুব বড় হলে খুব ভালো হয়ে যাব অঙ্কে, আমার বোধহয় প্রচুর মানে অঙ্কে ভালো কিছু করার হয়তো আমার ক্ষমতা জন্মে যাবে। এই এতটা সরলীকরণও ঠিক নয়। এরকম কোনো প্রমাণ বা কোনো বিজ্ঞান এখনও বৈজ্ঞানিক কোনো তথ্য আমাদের কাছে নেই যা থেকে আমরা বলবো যে ছোটো থেকেই যদি আমরা ছেলে মেয়েদের অ্যাবাকাসে পাঠিয়ে দিই, অ্যাবাকাস স্কুলে পাঠিয়ে দিই, তাহলে তারা অ্যাবাকাস শিখে অঙ্কে ওদের প্রচুর মেধা বেড়ে যাবে, এরকম কোনো নেই। তবে হ্যাঁ, আমি ওই একটা কথাই বলছি, যদি এটা কেউ শিখে তাড়াতাড়ি যোগ বিয়োগ গুণ ভাগ করে দিতে পারে, অসুবিধা কী আছে, করুক না, তাতে তো সুবিধাই হবে। আমরা ঐকিক নিয়মে অঙ্ক করতাম, এখন কেউ যদি ঐকিক নিয়মে অঙ্ক না করে, ওই 3 লাইন লিখে অঙ্ক না করে, কেউ যদি ঝট করে একটা ক্যালকুলেশন করে উত্তর বলে দেয়, অসুবিধা কী আছে? তাতে কি কোনো ক্ষতি আছে? মানে ধরুন একটা বড় অঙ্ক, যেটা আমরা আগে 4টে শব্দের যদি অঙ্ক হতো বা 4টে সংখ্যার যদি অঙ্ক হতো, সেটা যদি আমরা গুণ করতাম প্যারালালি, তো আমাদের অনেকটা সময় যেত এবং তার একটা পদ্ধতি থাকতো। এবং সেই এখনকার যে অ্যাবাকাসের সিস্টেম, সেটা অতটা পদ্ধতির মধ্যে যাওয়ার দরকার নেই নর্মালি হয়ে। তাতে কি কোনো খারাপ হতে পারে ভবিষ্যতে যারা ম্যাথ নিয়ে পড়ে বা আদার্স নিয়ে পড়ে, নাকি সেটা করলে ভালো? মানে তার সাথে অ্যাবাকাস যদি শেখে এবং তারপর সে ম্যাথ নিয়ে যদি এগোয়, তার সাথে সুবিধে হবে। এইটা কি কিছু বিশ্লেষণ করা যেতে পারে? দেখো, আমি হচ্ছে একটু অর্থোডক্স লোক, আমি কিন্তু এখনও মনে করি যে একটা ট্র্যাডিশনাল যে পড়াশোনা, সেই পড়াশোনাটা দরকার আছে। একটা বেসিক যেভাবে আমরা ছোটোবেলা থেকে আমরা যেভাবে শিখি, সেই জায়গাটাকে পোক্ত করার দরকার আছে। তারপর আমি অ্যাবাকাস শিখি না কেন, আমার যেখানে ফাস্টার ক্যালকুলেশন প্রয়োজন হবে, কম্পিটিটিভ পরীক্ষা হতে পারে বা স্কুলের টেস্ট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, আমি আগে আমার বেসিকটাকে আমি শক্ত করব। আমি যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা
যুগ যুগ ধরে শিখে আসছি সেই ট্র্যাডিশনাল মানে যে রাস্তাটা সেটাই, অর্থাৎ ছোট থেকে যেভাবে আমরা সংখ্যা সম্পর্কে ধারণা লাভ করা, তারপর নামতা তৈরি করা, নামতা পড়া, এইভাবে যেভাবে শিখে এসেছি, আমার মনে হয় এইগুলো অনেক মানে বিজ্ঞানসম্মত আমি বলেই একটু মনে হয়। উদাহরণ দিতে চাই জাস্ট বিষয়টা, সেটা হচ্ছে যেমন আমরা নানা রকম সফটওয়্যার কাজ করি, আমাদের গ্রাফিক ডিজাইন বলুন বা ওয়েব ডেভেলপমেন্টের বলুন, সেই ক্ষেত্রে সব সফটওয়্যারগুলো আপডেট ভার্সন হয়। কেউ যদি প্রথম ভার্সন থেকে কাজ করে তার কাছে আপডেট ভার্সন যতই হোক প্রসেসটা ইজি হয়ে যাবে। কিন্তু কেউ যদি গিয়ে ডাইরেক্টলি একটা, আমি ফটোশপের কথা, যদি ফটোশপ ডাইরেক্টলি CS4 বা CC 2024 থেকে শুরু করে, তবে কিন্তু তার কাছে আর ব্যাকে আসার মতো কোনো অপশন থাকবে না। বিষয়টা এরকমই কি? না, ওরকম নয়। আমি বলছি তো যে একবারে প্রথমেই গিয়ে আমি স্কুলে ছোটোবেলায় আমি সংখ্যাগুলোকে চিনলাম না, সংখ্যাগুলোকে মানে কোনো কোনো রিয়েল কোনো আর্টিকেলের সঙ্গে তাকে আইডেন্টিফাই করালাম না। যেমন ধরো এক বলতে একটা পাখি হতে পারে, একটা মানুষ হতে পারে, একটা হাতি হতে পারে, একটা ঘোড়া হতে পারে, দুটো পাখি হতে পারে। এই যে একটা সংখ্যার সঙ্গে একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা যে আইডেন্টিফাই করানোর যে শিক্ষা একদম ছোট বয়স থেকে আমাদের করানো উচিত বা হয়, সেইগুলো শিখে তারপরে আমরা যেভাবে মাল্টিপ্লিকেশন মানে গুণ, যোগ বিয়োগ, গুণ ভাগ, যেগুলো আমরা যেভাবে শিখেছি সেগুলো প্রাথমিক পাঠটা মানে খুব জরুরি, আমার মনে হয় জরুরি। এরপর আমি বলছি তো এরপরে সে করুক, এরপরে শিখুক, তা না হলে এই প্রাথমিক পাঠটা না থাকলে তাদের কিন্তু ভবিষ্যতে অসুবিধা হবে। ভবিষ্যতে অসুবিধা হবে বলতে বেশ কিছু হায়ার ম্যাথমেটিক্সে অপারেশন আসবে, যে অপারেশনগুলোতে কিন্তু অ্যাবাকাস সিস্টেমের অপারেশন দ্বারা সেগুলোকে হ্যান্ডেল করা সম্ভব হবে না। হ্যাঁ, তো আমি ওই জন্য প্রত্যেককেই বলবো, যে সবাইকেই আমি এই বিষয়ে বলবো যে আগে তোমরা ছাত্রছাত্রীদের বিশেষ করে বলবো যে আগে বেসিক যে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো শেখা, বা আমাদের যে ছোটোবেলা থেকে আমরা যে পদ্ধতির মধ্যে দিয়ে শিখে আসছি, এটা অনেক সায়েন্টিফিক, অনেক গবেষণা করে একটা কোনো একটা বোর্ডের বা কোনো একটা পড়াশোনার সিস্টেমটা তৈরি করা হয়, সেইগুলো মেনে তৈরি হয়ে নিজের ভিতটাকে শক্ত করে তারপরে আমি আমার ওই ফাস্টার ক্যালকুলেশন মেথডসগুলো নিয়ে আমরা চর্চা করতেই পারি, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমরা এতক্ষণ বা এর আগে যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে ভারতের ভূমিকা, মানে অঙ্কে ভারতীয়দের ভূমিকা। এই নামগুলোর মধ্যে কিন্তু একটা নাম খুব কমন আসে, বা এখনকার সময় যে নামটা ভীষণ ফেমাস, সেটা হচ্ছে শ্রীনিবাস রামানুজান। এর ভূমিকা ম্যাথে কতটা? দেখো, শ্রীনিবাস রামানুজনের ম্যাথে ভূমিকার চেয়েও বড় কথা, শ্রীনিবাস রামানুজন আমাদের কাছে একজন গর্বের মানুষ। তিনি আমাদের ভারতীয় গণিতজ্ঞ। তো আমাদের এই ভারতবর্ষ মানে ভারতবর্ষের মাটি অনেক অনেক মানে মহান গণিতজ্ঞদের জন্মের স্থান। আমরা বেদের যুগের পরেও আমরা যদি ধরি, আমাদের আর্যভট্ট থেকে শুরু করে বরাহমিহির, মহাবীর, ব্রহ্মগুপ্ত, শ্রীধর, মঞ্জুল, এরকম অনেক আমাদের নাম আমরা আমাদের ইতিহাসে পাই। তবে যদি আধুনিক গণিতের কথা বলো, একটা সার্টেন স্টেজের পর যখন আধুনিক গণিত ঢুকে যায়, যখন হচ্ছে ইউরোপিয়ান পিরিয়ডটা শুরু হয়ে গেল, তখন কিন্তু আমাদের একজন উল্লেখযোগ্য যদি জ্যোতিষ বলতে হয় তাহলে হচ্ছে এই শ্রীনিবাস রামানুজন। উনি 1887 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর ইরোড শহরে, ছোট শহর। এবার ওনার অঙ্কটা একটু অন্য ধরনের, মানে উনি একটু ওনার গণিত দর্শনটা একটু অন্তর্দৃষ্টিমূলক মানে উনি হঠাৎ করে হয়তো স্বপ্নে এমন একটা সূত্র দেখলেন, পরের দিন সকালবেলাতেই হয়তো সেই সূত্রটা তিনি স্লেটের মধ্যে লিখে ফেললেন বা নোট বইয়ে লিখে ফেললেন, সেই বড় সূত্রটা, অথচ তিনি তার কোনো প্রমাণ করলেন না। এখন এটা হচ্ছে একটা পৃথিবীর বড় বড় গণিতজ্ঞদের কাছে বিস্ময়, যে এই যে তিনি এত বড় একটা ফর্মুলা লিখলেন, তাহলে এই ফর্মুলাটা তিনি কোথায় পেলেন? এই ফর্মুলাটা তিনি কি কোথাও প্রমাণ করেছেন? এটা কি কোনো, কিন্তু প্রমাণ কিন্তু ওনার খাতায় নেই। তাহলে এই ফর্মুলাটা উনি জানলেন কি করে? তাহলে কি এমনও আছে বহির্বিশ্বের বহু গণিতজ্ঞ ওনার এই প্রতিভাটাকে সন্দেহের চোখে দেখেছেন,
সংশয়ের চোখে দেখেছেন যে তাহলে কি তিনি এটা এমন কোনো গণিতজ্ঞ অনেক আগেকার বা পুরনো কোনো বই বা মেটেরিয়ালস তিনি পেয়েছেন সেখান থেকে তিনি এটা নকল করে দিচ্ছেন, এটাও কিন্তু অনেকের কাছে প্রথম দিকে সন্দেহ হয়েছে। তিনি যখন হার্ডিকে, কেমব্রিজের জিএইচ হার্ডি, একজন বিখ্যাত নাম্বার থিওরিস্ট, তাকে যখন উনি চিঠি লিখছেন যে আমি একজন সাধারণ কর্মচারী মাদ্রাজ পোর্ট ট্রাস্ট অফিসের, তো আমি এই জিনিসগুলো পেয়েছি, এই ফর্মুলাগুলো, গাণিতিক সূত্রগুলো পেয়েছি, আমি অনেকের কাছে পাঠিয়েছি, এর আগেও অনেকের কাছে পাঠিয়েছে, কিন্তু সেগুলো কোথাও গুরুত্ব পায়নি। তো আমি এগুলো পাঠিয়েছি, মনে হচ্ছে এগুলো আমার সঠিক। আপনার যদি মনে হয় যে এগুলোর মধ্যে কোনো গাণিতিক সারবত্তা আছে বা এগুলো সঠিক বলে আপনার যদি মনে হয়, তাহলে আপনি এগুলো আমার জন্য ছাপার ব্যবস্থা করবেন, এই আশা করি। উনি ইংরাজিতে, ডেটটা সম্ভবত 17 জানুয়ারি 1913-14 এরকম সময় হবে, উনি প্রফেসর হার্ডিকে, কেমব্রিজের অধ্যাপক, ওনাকে চিঠি লিখছেন। ফার্স্ট লাইনে লিখছেন, ডিয়ার স্যার, আই বেগ টু ইন্ট্রোডিউস মাইসেলফ টু ইউ অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট ইন দি অফিস অফ দি মাদ্রাজ পোর্ট ট্রাস্ট অফিস, in the office of the Madras Port Trust on a salary of 20 pound per annum। এই কথাটা বলে উনি হার্ডির কাছে ইন্ট্রোডিউস করছেন চিঠির প্রথম লাইন, যে আমাকে পরিচয় দিচ্ছি, আমি একজন মাদ্রাজ পোর্ট ট্রাস্টের একজন সামান্য করণিক, আমার বার্ষিক ইনকাম হচ্ছে 20 পাউন্ড। তারপরে উনি, আমি যে কথাগুলো বললাম, উনি লিখলেন যে আমার এইগুলো পেয়েছি, আপনার যদি মনে হয় এগুলো সঠিক, তাহলে আমার এগুলো কোনো ভালো জার্নালে ছাপার ব্যবস্থা করবেন। তো হার্ডি এই চিঠিটা পেয়ে প্রথম দিকে বুঝতে পারেননি। ওই যে আমি বললাম যে ওনার অঙ্কটা ছিল কিছুটা অন্তর্দৃষ্টিমূলক, খুব বড় বড় ফর্মুলা, খুব জটিল জটিল ফর্মুলা ইনস্ট্যান্ট লিখে দিয়েছেন, কিন্তু তার কোনো প্রমাণ সেভাবে নেই। তো উনিও পড়ে প্রথমে একটু বিভ্রান্ত হয়েছিলেন। উনিও ভাবছিলেন যে এরকম কি হতে পারে যে ইনি এই ফর্মুলাগুলো কোথাও আগে উনি জেনে গেছেন বা অন্য কোনো কেউ কাজ করেছে। তখন হার্ডির সহকর্মী ছিল লিটলউড, উনিও একজন বড় ম্যাথমেটিশিয়ান। তো হার্ডি লিটলউডকে দিলেন যে পড়ো, হ্যাঁ, লিটলউডও পড়লো। লিটলউডও পড়ে তারপর দুজনে আলোচনায় বসলো যে না, এটা হতে পারে না, এইটা যদি থাকতো, আমরা হচ্ছে একদম আধুনিক গণিতের পীঠস্থানে বসে আছি, তাহলে এই অ্যাডভান্সড যে ম্যাথমেটিক্স, এই অ্যাডভান্স যে নাম্বার থিওরি, এর কিছু ক্লু আমাদের কাছে অন্তত থাকতো না। আমরা এই কেমব্রিজে বসে যে গাণিতিক সূত্রগুলোর আমাদের ধারণা নেই, সেটা ওই এত মানে দূরে প্রাচ্যে বসে এশিয়াতে, তার মধ্যে একটা মানে খুবই, তখন তো ব্রিটিশ শাসন, একটা পরাধীন ভারতবর্ষ একটা দেশ, তার একজন সামান্য করণিক, তার পক্ষে এই এত হাই লেভেলের ম্যাথমেটিক্সের কোনো সূত্র আবিষ্কার করা সম্ভব নয়। নিশ্চিতভাবে উনি একজন প্রতিভাধর মানুষ, তা না হলে এই ধরনের গাণিতিক জিনিস তার পক্ষে জানা সম্ভব নয়, কোনোভাবেই এটা কোনো বইয়ের অনুকরণ হতে পারে না। তখন উনি লিখলেন, হার্ডি আবার রামানুজনকে লিখলেন যে তুমি যদি তোমার এগুলো সারবত্তা আছে, আমার আরও ডিটেল প্রমাণ দরকার, এবং তুমি যদি মনে করো তাহলে আমার এখানে কেমব্রিজে তুমি পড়াশোনা করার জন্য আসতে পারো। তো তারপরেই উনি বহু বাধা বিপত্তি কাটিয়ে, অনেক সংস্কার কাটিয়ে, ওনার মা ওনাকে এখান থেকে ছাড়তে চায়নি। তখন ধারণা ছিল যে সমুদ্র পার হওয়া মানে কালাপানি পার হওয়া। ওনাদের যেটা পারিবারিক কুলদেবতা ছিল নামগিরি, তো কুলদেবতার নাকি অভিশাপ লেগে যাবে, এরকম ধরনের একটা বিশ্বাস কাজ করছিল। মা ছাড়তে চায়নি প্রথমে, তারপরে অবশ্য আবার সেই কুলদেবতার স্বপ্নেই মানে নাকি মা তাকে পারমিশন দেয় যে তুমি যাও, গিয়ে তুমি কেমব্রিজে গিয়ে পড়াশোনা করো। তারপরে এবং রামানুজন সেইখানে গেল এবং গিয়ে হার্ডির সঙ্গে গবেষণা কাজ শুরু করলো, পড়াশোনা শুরু করলো। ওনার তো প্রথাগত ডিগ্রি ছিল না, উনি ইভেন বিএ পাস, গ্র্যাজুয়েশনও করতে পারেননি। হ্যাঁ, উনি ওই তখনকার দিনে যেটা ম্যাট্রিক, সেটাই উনি পাস করেছিলেন। এবং
তিনি অন্যান্য সাবজেক্টে খুব একটা ভালোও ছিলেন না, শুধুমাত্র অঙ্কটাই ওনার খুব একটা আলাদা রকমের দক্ষতা ছিল। তো তারপরে তো ইতিহাস, তিনি সারা জীবনে অসংখ্য কাজ করেছেন। তার কাজের বিষয়গুলোর মধ্যে আছে হাইলি কম্পোজিট নাম্বার, অ্যানালিটিক্যাল ফাংশন, নাম্বার থিওরি, এগুলো সব পিওর ম্যাথামেটিক্সের জিনিস। তারপরে ইনফাইনাইট সিরিজ, হ্যাঁ, রিমান জিটা ফাংশন, এসব নানান ধরনের খুব মানে আধুনিক বিষয়ের ওপর উনি কাজ করেছেন। এবং সেই সব কাজ করার পর তিনি একটা বিদেশে অসম্ভব স্বীকৃতি লাভ করেন। হার্ডি তো একসময় বলেইছেন যে আমার দেখা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 5 জন গণিতজ্ঞের মধ্যে আমি রামানুজনকে রাখতে চাই। ইনফ্যাক্ট হার্ডিও নিজে একজন মানে ওয়ার্ল্ডের একজন টপ মোস্ট নাম্বার থিওরিস্ট ছিলেন সেই সময়ে, সংখ্যাতত্ত্ববিদ যেটা বলা হয়। উনিও খুব পণ্ডিত মানুষ ছিলেন। তো যাই হোক, কিন্তু আরও দেখো আরেকটা জিনিস খুব আমাদের কাছে খুব দুর্ভাগ্যের বিষয় যে উনি মাত্র 1887-তে জন্মগ্রহণ করে 1920 সালে মারা গেলেন। অর্থাৎ তাহলে উনি 32 বছর বেঁচে ছিলেন। তাহলে একজন মানুষ যে 32-33 বছর বয়সে মারা গেল, তাহলে সে কীরকম প্রতিভা যে এই 32 বছরের বয়সের মধ্যেই সে একজন বিখ্যাত গণিতজ্ঞ হয়ে উঠলেন। গোটা পৃথিবীতে তিনি একজন সেরা গণিতজ্ঞদের সঙ্গে, হ্যাঁ, গাউস, রিমান, এদের সঙ্গে তাকে এক উচ্চারণে আনা হয় তার নাম, এক লাইনে তাকে তার নাম আনা হয়। তো এইটা আমাদের কাছে একটা বিরাট গর্বের বিষয়। হয়তো তিনি 32 বছর না বেঁচে যদি আরও অন্তত 60-70 বছর বাঁচতেন, তাহলে হয়তো আমাদের ভারতবর্ষ তো বটেই, গোটা বিশ্ব কত না মানে গাণিতিকভাবে সমৃদ্ধ হতো, এটা তো বলার অপেক্ষায় রাখে না। স্যার, গণিতের সব থেকে ইম্পর্টেন্ট পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে জ্যামিতি। এবার জ্যামিতি আর গণিত আমরা যখনই পড়াশোনা করি একসাথেই পড়তে হয়। এই জ্যামিতি কথার আসার আগে আর একটা কথা যেটা সেটা হচ্ছে সংখ্যা। মানে আমরা তো সংখ্যাকে ক্যালকুলেট করি, গণিতকে বলছি। এবার আমার যে প্রশ্নটা বা আমার যে কোয়ারিজটা সেটা হচ্ছে এই জ্যামিতি আগে না সংখ্যা আগে, কার কোনটা পরিপূরক বা কে আগে এসেছে? দেখো, সংখ্যা এটা তো নিশ্চিতভাবেই আগে এসেছে, কারণ গণিতের ধারণা তৈরি হলো কিভাবে এটা প্রথমে জানতে হবে। গণিতের ধারণা তৈরি হচ্ছে মানুষের প্রয়োজনে। আমরা যদি সভ্যতায় দেখি, বিভিন্ন সভ্যতা যখন আদিম মানুষ আগুন জেলে প্রথম সভ্যতার আলো পেল, তখন থেকেই কিন্তু এই গণনার প্রয়োজনটা মানুষের দরকার হয়ে পড়লো নানান কারণে। সেটা পশুপালন হতে পারে, হয়তো ধরো সেই সময় কোনো সময় মানুষ হয়তো পশু চড়াতে গেছে, মোষ চড়াতে গেছে, গরু চড়াতে গেছে পশুপালনের জন্য, কতগুলো নিয়ে যাচ্ছে, কতগুলো ফেরত আসছে, তাহলে তো একটা সংখ্যা তার লাগবেই। বা বাড়িতে কতজন সদস্য আছে, একটা পরিবারে কতজন সদস্য আছে, তার মধ্যে আজকে দিনের শেষে পরিবারে কতজন ঢুকলো, কতজন ঢুকলো না, এই যে বিষয়গুলো প্রত্যেক ক্ষেত্রেই গণনা, পরিমাণের মতন পরিমাপ করতে গেলেও গণনার দরকার আছে। হ্যাঁ, যে আজকে আমার কতটা মানে আমার জমিতে শস্য উৎপাদন হলো, তারপরে হচ্ছে এগুলো সবই তো সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। অর্থাৎ সংখ্যা যদি আমার ধারণা না থাকে, তাহলে পরিমাপ, আকার, আয়তন কিছুই আমার পক্ষে জানা সম্ভব নয়। তাহলে মানুষের সভ্যতার যখন বিকাশ হলো, মানব সভ্যতার যখন বিকাশ হলো, মানুষদের সভ্যতার বিকাশটাও কিন্তু তার গ্রাসাচ্ছাদন, তার জীবন ধারণ সব কিছুর প্রয়োজনে, এই সব কিছুর প্রয়োজনেই কিন্তু সংখ্যারও প্রয়োজন হয়ে পড়ল। তো স্বাভাবিকভাবেই সংখ্যা আগে আসবে। হ্যাঁ, জ্যামিতি কখন আসবে? এবার সংখ্যা থেকে যখন মনে করো আরও আস্তে আস্তে সভ্যতা বিকাশ লাভ করবে, তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের আকারগুলো আসে, সেই আকারগুলো সম্পর্কে একটা ধারণা মানুষের তৈরি হয়, যে এটা গোলাকার আকার, এটা হচ্ছে ত্রিভুজাকার আকার, এটা হচ্ছে যে চতুর্ভুজ আকারের। এই যে ধারণাগুলো, এইগুলো আস্তে আস্তে তৈরি হয় এবং সেই সম্পর্কিত গণনা, পরিমাপ ইত্যাদি, ক্ষেত্রফল, আয়তন নির্ণয়, হ্যাঁ, দৈর্ঘ্য নির্ণয়, এই সব বিষয়গুলো পরপর আসতে থাকবে। স্বাভাবিকভাবেই সংখ্যা আগে আসবে, তারপরে জ্যামিতি আসবে। আচ্ছা স্যার, আপনি বললেন যে যখন সভ্যতা শুরু হয় তখন থেকে সংখ্যা শুরু হয়, তার মানে তখন থেকে গণিতে শুরু হয়। সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গেই সংখ্যা বা গণিতের প্রয়োজন হয়ে পড়ে এবং সংখ্যারও ধারণা প্রথমে তৈরি হয়। হ্যাঁ,
তার মানে গণিতের একটা বড় ইতিহাস রয়েছে ওভারঅল। আপনি খানিকটা বললেন যে এই গণিতের ইতিহাসটা একটু ডিসক্রাইব করেন সবার সামনে, তো আমার মনে হয় আরও বেশি মানুষ জানতে পারে বিষয়টা নিয়ে। দেখো, গণিতের ইতিহাস একটা বিরাট সাবজেক্ট, মানে এটা খুব ছোট পরিসরে বলার মতন বিষয় নয়। এখন আমরা এটা বলতে পারি, অন্তত আমার এইখানে যেটুকু মানে আমার সুযোগ বা যে সময়, সেই সময়টুকুকে কাজে লাগিয়ে বা সেই পরিসরটুকু কাজে লাগিয়ে আমি একটা ছোট একটা ন্যারেটিভ দিতে পারি। সেটা হচ্ছে যে গণিতের ইতিহাসটা না গোটা পৃথিবীর বিভিন্ন যে সভ্যতার বিকাশগুলো হয়েছে, সেই সভ্যতার বিকাশগুলোর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কীরকম, যে সভ্যতাগুলো এক একটা সময়ে এক একটা সভ্যতায় গণিত বিকাশ লাভ করেছে। আমি ওই যে প্রথমেই যে গণিতের যেখানে আমি সভ্যতার ইতিহাসটা বলতে লাগলাম, অদ্ভুতভাবে সেই টাইম পিরিয়ড ধরেই কিন্তু গণিতের প্রসারটা ঘটেছে। দেখো, প্রথমে হচ্ছে আমি কি বলেছিলাম যে মেসোপটেমিয়ান সভ্যতা, সেখানে হচ্ছে সুমেরিয়ানদের, তারপর ব্যাবিলনিয়ানদের উত্থান হলো, তারপর ব্যাবিলনিয়ানদের উত্থানের পর অ্যাসিরিয়ানদের উত্থান হলো, অ্যাসিরিয়ানদের পর আমাদের এলো মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা নীল নদের, তুমি জানো যে নীল নদে প্রত্যেক বছর যে বন্যা হতো, সেই বন্যাতে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে প্লাবন হতো। এই বন্যার ফলে সেখানকার যেমন প্রচুর ক্ষতিসাধন হতো, মানুষ গবাদি পশুর ক্ষতিসাধন হতো, সাথে সাথে কিন্তু একটা উপকারও করে দিত। ওই যে বন্যার জল এলাকায় যে বিস্তীর্ণ পলিমাটি ফেলে যেত, সেই পলিমাটি সারা বছরের সভ্যতাকে আরও উন্নত করতো। কৃষিকাজ থেকে শুরু করে সেখানকার মানুষের জীবন জীবিকার উন্নতি সাধন সবই কিন্তু সেই পলিমাটির ফলেই হতো, প্লাবনের ফলে হতো। তো এই যে নীল নদের পাশে যে সভ্যতাটা মিশরীয় সভ্যতা, এটাও মোটামুটি 3000 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে আসছে আমাদের হরপ্পা মহেঞ্জোদারোর যে সভ্যতাটা। হ্যাঁ, এখানেও আমরা দেখছি যে কিছু উপাদান আমরা হরপ্পা মহেঞ্জোদারোতে সেই সময় লিপি সেভাবে পাচ্ছি না, কিন্তু কিছু উপাদান আমাদের পাথরে গায়ে লেখা থাকছে, এই ধরনের কিছু উপাদান আমরা পাচ্ছি। সেখান থেকে আমরা কিছু উপাদান পাচ্ছি। তারপরে ওই যে পরবর্তীকালে বললাম যে বৈদিক সাহিত্য যুগে সেখানকার যারা পরবর্তীকালে কমেন্টেটর, ভাষ্যকার, টিকাকার, সূত্রাকার, তারা যে আমাদের জানাচ্ছে সেই সময়কার মানুষের যে গণিতের বিকাশের কথা, যে সময়ে আমাদের জ্ঞানের বিস্তার হয়েছিল, গাণিতিক যে প্রসার ঘটেছিল, সেটা হচ্ছে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু করে তুমি মোটামুটিভাবে 1000 খ্রিস্টপূর্বাব্দ অবধি ধরতে পারো। তারপরেও এসেছে আমাদের পেরু সভ্যতা, ওই 2100 BC। তারপরে আসছে চাইনিজদের সভ্যতা, সেও মোটামুটি 2500 BC। সেখানেও আমরা উন্নত গাণিতিক উপাদান দেখতে পাচ্ছি, গণিতের প্রসার দেখতে পাচ্ছি। তো তারপরে আমাদের গ্রিক আসছে, মাঝে আরব আসছে, গ্রিক আসছে। আর গ্রিকদের সভ্যতাটা আবার একটা সময় যখন ওই মিশরীয়দের পরেই কিন্তু গ্রিকদের একটা সভ্যতার টাইম পিরিয়ড এসেছিল, সেও মোটামুটি 2-2500 খ্রিস্টপূর্বাব্দের আগে। তো এইভাবে আমাদের সভ্যতাগুলো বিশ্লেষণ করে আমরা দেখতে পাবো যে গণিত কিন্তু এক এক সময়ে এক একটা অঞ্চলে ব্যাপকভাবে বিস্তার লাভ করে। ওই যে আমি বললাম না যে মায়া সভ্যতা, ওই মেক্সিকো, গুয়াতেমালা, ওই মধ্য আমেরিকার কিছু জায়গায় একসময় খুব গণিতে উন্নত ছিল। ওরা একটা বিন্দু, একটা লাইন, হ্যাঁ, এইগুলোকে একটা লাইনকে 5 অক্ষর দিয়ে প্রকাশ করছে, পাঁচকে একটা লাইন দিয়ে প্রকাশ করা হচ্ছে, একটা বিন্দুকে একটা অক্ষর 1 দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো তার মানে বোঝা যাচ্ছে ওগুলো কিন্তু খুব প্রাচীন একটা সভ্যতার অঙ্কের নিদর্শন। তো এইভাবে গণিত মোটামুটি একটা বিস্তার লাভ করেছে এক একটা সময়। তা আমি এই টাইম পিরিয়ডটাকে যদি আমরা ধরি, তাহলে বলতে পারি যে ব্যাবিলনিয়ান সভ্যতা, তারপরে হচ্ছে আমরা বলবো মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতার পরে আমি বলবো ভারতীয় সভ্যতা, যেটা আমরা বৈদিক সাহিত্য আসছে। তারপরে আসছে ভারতীয়দের হাত ধরে ঢুকে যাচ্ছে মধ্যপ্রাচ্যে আরবদের হাতে, এই আরবদের থেকে চলে যাচ্ছে ট্রান্সমিট হয়ে এটা চলে যাচ্ছে ইউরোপে, এবং ইউরোপে যেটা দাঁড়াচ্ছে মোটামুটিভাবে 1100-1200 এরকম সময়কালকা থেকে, খ্রিস্টাব্দ কিন্তু, এই সময়কাল থেকে ইউরোপে যে গণিতের বিকাশটা হলো সেই বিকাশটাই কিন্তু আধুনিক গণিতের বিকাশ। এবং এখানে যে
সর্বোচ্চ বিকাশ লাভ হলো সে কিন্তু একবারে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। কিন্তু এদের যারা এই যে ইউরোপ বা গ্রিক, এদের যদি তোমরা একটু ব্যাকে ফিরে আসো, এদের মধ্যে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য যিনি ম্যাথমেটিশিয়ান বা গণিতজ্ঞ, তখনকার দিনে শুধু গণিতের চর্চা হতো না, গণিতের সঙ্গে দর্শন, বিজ্ঞান, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে একজন মানুষ চিন্তাভাবনা করতেন। ওনাদের বলা হতো পলিম্যাথ। হ্যাঁ, বহু শাস্ত্র বিশারদ। তো ওনারা শুধু একটা গণিতজ্ঞ বা একটা জ্যোতির্বিদ বা একটা চিকিৎসা শাস্ত্র এরকম ধরনের বিষয় ছিল না, বহু শাস্ত্র নিয়ে ওনারা পড়াশোনা করতেন। প্রথম যে উল্লেখযোগ্য গণিতজ্ঞের বা পলিম্যাথের কথা আমরা বলবো, তিনি হচ্ছেন থ্যালেস। মোটামুটিভাবে খ্রিস্টজন্মের 650 থেকে 700 এরকম আগে ওনার টাইম পিরিয়ডটা। উনি হচ্ছেন গ্রিক সভ্যতার একজন উল্লেখযোগ্য গণিতজ্ঞ, দার্শনিক, ওই পলিম্যাথ। থ্যালেক্সের পর আসছে এরকমই আসছে, তারপরে অ্যানিমিন্ডা আছে, তারপরে আছে পিথাগোরাস আসছে। এরপরে কিন্তু পিথাগোরাস আসছে। পিথাগোরাসও মোটামুটি 527 খ্রিস্টপূর্ব এরকম সময়ে। এই পিথাগোরাস হচ্ছেন একজন ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিশিয়ান বলা যায়। এই পিথাগোরাসের বিষয় সম্পর্কে বলতে গেলেই তো পুরো একটা এপিসোড হয়ে যাবে। অল্প করে বলুন না। হ্যাঁ, পিথাগোরাস এই মিশর বা আলেকজান্দ্রিয়া এই সমস্ত অঞ্চলেই ওনার কার্যকলাপ ওনার ছিল। উনি সংখ্যাকেই মনে করতেন পৃথিবীর সব কিছু। সংখ্যাই হচ্ছে গোটা জগৎ সংসারের সব কিছু মধ্যে, সব কিছু ভালো মন্দ, তার সমস্ত কিছু উত্থান পতন সব কিছু সংখ্যার মধ্যে লুকিয়ে আছে। সংখ্যা সম্পর্কে ওনার একটা অদ্ভুত ধরনের ফ্যাসিনেশন ছিল। সংখ্যার ব্যাপারের চেয়ে উনি আগে একজন সঙ্গীত বিশারদ ছিলেন। একটা কাঠের বাদ্যযন্ত্রের দুপাশে তার লাগিয়ে দিয়ে তার টান করে একটা মাঝে টোকা মারলেন, একটা খুব সুন্দর আওয়াজ পেলেন। এই সুরটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল নোট বলা হয়, একটা মৌলিক সুর। এখন তারপরে উনি একটা মেটাল জাতীয় কিছু একটা দিয়ে এটা টেস্ট করতে লাগলেন। বিভিন্ন জায়গাতে টেনে টেনে একটু আগে পিছিয়ে এরকম করে দেখলেন যে কিছু কিছু অনুপাতে, অর্থাৎ ডান দিক এবং বাঁ দিকের যে অনুপাত, সেই অনুপাতে বিভিন্ন অনুপাতে ওই আওয়াজ করে যে স্বরগুলো আসছে, সেই স্বরগুলো কিন্তু এক একটা ধরনের ক্ষেত্রে এক এক রকম। যদি সেগুলো পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয় তাহলে খুব একটা মানে মধুর সুর আসছে, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা অদ্ভুত ধরনের একটা আওয়াজ আসছে। তো এখান থেকে ওনার মনে হলো যে ওই যে পূর্ণ সংখ্যার সরল অনুপাতের মধ্যেই সব কিছু পৃথিবীর সৌন্দর্য লুকিয়ে আছে, সব কিছু যা কিছু ভালো পৃথিবী সব কিছু লুকিয়ে আছে। আর যেগুলোকে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে প্রকাশ করা যায় না সেইগুলো হচ্ছে খুব অশুভ, সেগুলো হচ্ছে খারাপ, পৃথিবীর পক্ষে সেগুলো ভালো নয়, এরকম ধরনের উনি একটা মত পোষণ করতেন। এটা এক ধরনের বিকৃত চিন্তা বলা যেতে পারে, কিন্তু তিনি খুব অসাধারণ বাগ্মী ছিলেন, এবং যার ফলে উনি যখন এই সমস্ত মতামতগুলো সবার সামনে সেগুলো বলতেন, তখন মানুষ খুব মুগ্ধ হয়ে শুনত, এবং ওনার একটা বিরাট ফ্যান ফলোয়ার, অর্থাৎ তখনকার সময় একটা ভক্ত দল ওনার তৈরি হয়ে গেছিল বা শিষ্য গ্রুপ তৈরি হয়ে গেছিলো, এবং তিনি যা বিশ্বাস করতেন সেগুলোও তার ছাত্ররাও সেগুলো বিশ্বাস করতে হতো, এবং সেই বিশ্বাসটাকে যাতে কোনো আঘাত না আসে সেই বিশ্বাসটা নিজেদের মধ্যে চর্চা করে সেটা একটা কনফাইন্ড করে রাখা হতো, একটা নিজেদের মধ্যে চর্চা করে সেটাকেই অন্তিম সিদ্ধান্ত বলে মেনে নিতে বাধ্য করা হতো। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারোর ছিল না। যেমন ওই যে বললাম, পূর্ণ সংখ্যা সরল অনুপাতে উনি বিশ্বাস করতেন। তো সব কিছুকে তো পূর্ণ সংখ্যা সরল অনুপাতে করা যায় না। আমাদের সংখ্যার সম্পর্কে যারা ধারণা রাখেন তারা খুব ভালো করেই জানেন যে বাস্তব সংখ্যা সবাইকে এরকম পূর্ণ সংখ্যা সরল অনুপাতে করা যায় না। সেটা উনিও জানতেন যে এমন কিছু সংখ্যা আছে বাস্তবে যেগুলোকে এরকম পূর্ণ সংখ্যা সরল অনুপাতে প্রকাশ করা যায় না, যেগুলো পরবর্তীকালে অমূলদ সংখ্যা বা ইররাশনাল নাম্বার বলে সবাই আমরা জানি। তো উনিও কিন্তু অনুভব করতেন যে এরকম ধরনের সংখ্যা আছে,
কিন্তু তিনি স্বীকার করবেন না, কারণ তিনি ওটাকে অশুভ মনে করতেন এবং শিষ্যদের মধ্যেও ওটা প্রচার ছিল যে এইটাকে কখনোই স্বীকার করা যাবে না। তো ভাগ্যক্রমে এরকম এই পিথাগোরাসই কিন্তু আবার সেই পিথাগোরাসের বিখ্যাত উপপাদ্য সবাই জানে কিন্তু, যে একটা সমকোণী ত্রিভুজ, যে তার অতিভুজের ওপর যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে ওই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির ওপর আঁকা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল, যেটা পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আমরা সংক্ষেপে বলি অতিভুজের স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা সবার যারা স্কুল লেভেলে পড়েছে জ্যামিতি সবাই জানে যে সেই পিথাগোরাস উপপাদ্যের উনি জনক। তো ওখানেই ওনার এক শিষ্য হিপ্পাসুস, তো হিপ্পাসুস হঠাৎ করেই দেখলেন যে আরে এই যে উপপাদ্য, এই উপপাদ্যে যদি আমি লম্ব আর ভূমিটাকে যদি আমি এক ইউনিট করে নিই, তাহলে পরে অতিভুজটা যেটা আসবে সেটা তো ওরকম পূর্ণ সংখ্যা সরল অনুপাতে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এটা তো সেই পূর্ণ সংখ্যা সরল অনুপাত, যেটাকে মূলদ সংখ্যা বলা হয় বা র্যাশনাল নাম্বার বলা হয়, সেটা নয়। তাহলে এটা হিপ্পাসুস বলে ফেলেছিল। এটা বলে ফেলার ফলে কি হলো, এটা যখন পিথাগোরাসের কানে গেল, পিথাগোরাস তো ভীষণ কুপিত হলো যে এরকম, এটা তো ও পিথাগোরাস নিজে স্বীকার করতো, নিজে বুঝতো, কিন্তু সেটা কখনোই মেনে নিতে পারতেন না যে বাইরের কেউ সেটা বলবে বা ছাত্রদের মধ্যে কেউ বলবে, এটা তিনি মেনে নিতে পারতেন না। এবং ওনার শোনা যায় এগুলো সবই অথেন্টিক বলা কতটা সঙ্গত জানি না, তবে গল্প আছে যে ওনার ছাত্ররা নাকি ওনাকে জাহাজে করে মাঝ সমুদ্রে নিয়ে গিয়ে ওই হিপ্পাসুসকে ফেলে দিয়েছিল, শুধুমাত্র একটা ইরাশনাল নাম্বারের কথা উনি প্রকাশ করে দেওয়ার জন্য, যেটা ওই সময়ে পিথাগোরাসের যে মত আর কি, সেই মতের বাইরে। এরকম ধরনের সংখ্যা সম্পর্কে ওনার অদ্ভুত অদ্ভুত ধারণা ছিল। উনি মটরকে খুব ভয় করতেন, বা মটর সম্পর্কে ওনার একটা অদ্ভুত একটা ভয় ছিল। তো মটর, এবং ওনার কিন্তু মটর খেতেই মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে কিছু মানুষ যখন পিথাগোরাসের ওপর ক্ষুব্ধ হয়েছিলেন, ওনার ওই যে একটা নিজস্ব গোষ্ঠী তৈরি করে এই যে কার্যকলাপগুলো, এগুলো সকলে স্থানীয় মানুষ সবসময় এটা ভালোভাবে নিতে পারেননি। ওই একই একটা বিশ্বাস, সেই বিশ্বাসকে মানতে বাধ্য করা, যার ফলে কিছু মানুষ ক্ষুব্ধ হয়েছিলেন এবং তারা পরবর্তীকালে ওনার যে মানে স্কুল, সে একদম গুঁড়িয়ে দিয়ে তাকে তাড়া করে তাকে মারতে গেছিলেন। তারপরে তাকে একটা মটর খেতে, উনি মটর দেখে উনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু ওই মটর ক্ষেত দেখে উনি দাঁড়িয়ে গেলেন, আর সেই সময়ই তখন লোকেরা তাকে পিটিয়ে মেরে দেয়। এরা শোনা কথা, এগুলো সবই গল্প কথা, হয়তো এর কতটা বাস্তবতা আছে আমরা বলতে পারবো না, তবে এগুলো শোনা যায় ওনার সম্পর্কে। আর এই পিথাগোরাসের গল্প, পিথাগোরাসে তো শুধু এই দুটো বিষয় নয় যে রেশনাল নাম্বার, মূলত সংখ্যা, পিথাগোরাস অনেক কিছু, মানে গণিতের পিথাগোরাসের অবদান অনেক। ওই যে বললাম গ্রিক সভ্যতায় যখন গণিতের বিকাশ হয়েছে, থ্যালেসের পরেই আমরা উল্লেখযোগ্য গণিতবিদ এই পিথাগোরাসের নাম পাচ্ছি। এই পিথাগোরাসের পরেও আমরা আর একজন গণিতজ্ঞের নাম শুনবো। এদেরকে অবশ্য গণিতজ্ঞ বলা ভুল, কিন্তু পিথাগোরাসের পর আমরা প্লেটোর নাম শুনবো, প্লেটের পর অ্যারিস্টটলের নাম পড়ব, অ্যারিস্টটলের পর ডেমোক্রিটাস আছে, তারপরে আমরা নাম পাচ্ছি ইউক্লিড। ইউক্লিড মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব 300 BC, এটা হচ্ছে টাইম পিরিয়ড, ওনার সময়টা। ইউক্লিডই হচ্ছেন প্রথম, আমরা এখনও বলি যে জ্যামিতির জনক নাকি ইউক্লিড, এটাই আমরা বলি। অ্যাকচুয়ালি আমরা যে জ্যামিতিটা স্কুল লেভেলে পড়াশোনা করি, এর প্রাথমিক ধারণাটা কিন্তু ইউক্লিডই দেন। তো যদিও এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি না, এই বিষয়গুলো দেখা যাবে যে অন্য একটা সভ্যতায়, অন্য একটা অনেক পুরনো সময়ে হয়তো দেখা যাবে এই একই জিনিসগুলো হয়তো অন্য কেউ বলছে। ওই যে একটু আগে বলছিলাম পিথাগোরাসের যে সূত্র আমরা কোন সময়ে পাচ্ছি, আমরা ওই মোটামুটি 528 এরকম কি হয়তো 580 BC এরকম সময়ে পাচ্ছি। অথচ তারও আগে আমরা যদি দেখি যে আমাদের যে বৈদিক সাহিত্যে যে
শূল্য সূত্রগুলো আছে। শূল্য সূত্রে ওখানে কিন্তু কিছু সূত্রকার, যাদের অনেক বিখ্যাত সূত্রকারের নাম আমরা পাই, অপস্তম্ভ, বৌধায়ন, হিরণ্যকেশী, এই হচ্ছে আমাদের বৌধায়ন কিন্তু এই ঠিক যে সূত্রটা পিথাগোরাস দিচ্ছেন তার বহু আগে, কিন্তু প্রায় তারও 500 বছর আগে আমাদের বৌধায়ন ওই একই সূত্র কিন্তু উনি সংস্কৃত যে হচ্ছে যে সূত্রের আকারে সেটা দিচ্ছেন। তো এই যে জিনিসগুলো, এগুলো আমাদের হয়তো অনেক আগেই হয়তো আমরা পেয়েছি, কিন্তু পরবর্তীকালে আমরা হয়তো কোনো ইউরোপিয়ানদের কাছ থেকে বা কোনো গ্রিস দেশীয় কোনো পণ্ডিত মানুষের কাছ থেকে আমরা এগুলো জানতে পারছি, যার ফলে আসলে কি হয়েছে, বিভিন্ন দেশে মহাদেশে যে সমস্ত সভ্যতার বিকাশগুলো হয়েছে সে সময়ে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতার কারণে, যাতায়াত ব্যবস্থা খুব ভালো না থাকার কারণে, যোগাযোগ খুব ভালো না থাকার জন্য কি হচ্ছে, একটা সভ্যতার সঙ্গে আর একটা সভ্যতার যে সম্পর্কগুলো খুব নিবিড় সম্পর্ক ছিল না, যার ফলে একটা সভ্যতায় কি হচ্ছে আর একটা সভ্যতায় কি হচ্ছে পাশাপাশি সেই সময় পিরিয়ডের মধ্যে এটা কিন্তু পরস্পর কানেক্টেড ছিল না, যার ফলে একে অপরের তথ্য আদান প্রদানগুলো খুব একটা হতো না। তাহলে এই সময়ে দাঁড়িয়ে সেগুলো বোঝা কঠিন যে কারা আগে করেছে কারা পরে করেছে। আমরা যেটা জানতে পারছি সেটা কি আগে বলে মনে করছি, কিন্তু আদৌ হয়তো সেই কাজটা অনেক আগে হয়তো অন্য কোনো একটা সভ্যতায় ঘটেছে। এই বিষয়গুলো নিয়ে সবসময় একটা বিভ্রান্তি বা সবসময় আমাদের ইতিহাসে রয়ে গেছে। এখন ইউক্লিড আসছেন, ইউক্লিডের পরও আরও অনেক উল্লেখযোগ্য গ্রিক ম্যাথামেটিশিয়ান আসছেন। তো গ্রিক সভ্যতায় বিকাশ হয়েছে। আবার গ্রিক সভ্যতার পর আমাদের যখনই আমরা যীশু খ্রিস্টের জন্মের পরের সময়টায় চলে আসছি, সেই সময়ে মোটামুটি এই 450-500 খ্রিস্টাব্দ থেকে কিন্তু আবার ভারতীয় সভ্যতার একটা পুনরায় বিকাশ ঘটছে, যেটা বৈদিক সাহিত্য যুগে শেষ হয়ে গেছিলো, সেটা কিন্তু আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি 450-500 বছর এরকম সময়ে আর্যভট্ট, যার পাটলিপুত্র অর্থাৎ বর্তমান পাটনায় জন্ম, সেই পাটলিপুত্রতে উনি বসে আর্যভাটিয়া বই লিখছেন। সেখানে উল্লেখযোগ্য গাণিতিক সূত্র, তথ্য, সেখানে অঙ্ক, জ্যামিতি এসব বিষয় থাকছে। তারপরে আসছে বরাহমিহির, হ্যাঁ, তারপরে আসছে তোমার মহাবীর, শ্রীধর, হ্যাঁ, তারপরে তোমার আসছে ভাস্কর, প্রথম ভাস্কর, দ্বিতীয় ভাস্কর আসছে মোটামুটি 1100-1200 এরকম সময়ে। তো ভারতীয় সভ্যতার বিকাশ হচ্ছে। আর এই ভারতীয় সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মোটামুটি 700-800 এরকম সময়ে খ্রিস্টাব্দে এটা চলে যাচ্ছে আবার আরব দেশে, যখন খলিফা হচ্ছে আল মামুন, সেই সময়ে আরবে আল মামুনের হাত ধরে একটা বিজ্ঞানের বিকাশ ঘটছে, প্রসার ঘটছে, সমস্ত দিকে ওখানকার মানুষরা এগিয়ে যাচ্ছে। এবার এখানে যেহেতু আল মামুন একজন খুব উল্লেখযোগ্য একজন শাসক, তার সাম্রাজ্য মোটামুটি স্পেন পর্যন্ত বিস্তার লাভ করেছিল, এদিকে ভারতেও তার সাম্রাজ্য এসেছিল এবং ওই সময়ের আরব সাম্রাজ্য ভারত পর্যন্ত বিস্তার লাভ করেছিল, ইভেন চাইনিজদের পর্যন্ত থ্রেট দিচ্ছিল। এখন এগুলো বলা কত খুবই মুশকিল যে এগুলো কে কার কাছ থেকে পেয়েছিল, তবে এটা ধরে নেওয়া হচ্ছে বর্তমান দিনে যে ইন্ডিয়ানদের কাছ থেকেই, অর্থাৎ ভারতীয় সভ্যতা থেকেই জ্ঞানটা, যেহেতু তখন যাতায়াতটা শুরু হয়, আরবরা পেল মোটামুটি 700 থেকে 800। এই সময়ের উল্লেখযোগ্য আরবীয় গণিতজ্ঞ হচ্ছে মুসা আল খোয়ারেজমি। এই মুসা আল খোয়ারেজমির ওর এই একটা বই লিখলেন, হ্যাঁ, আল জাবর মোকাবেলা। বইটার নামটা আরও বড়, অনেক বড়, আমি লাস্ট 3টে শব্দ বলছি, আল জাবর মোকাবেলা। এই যে আল জাবর, এই আল জাবর থেকেই অ্যালজাবরা বা বীজগণিতের শুরু হলো। তো এইবার এই অ্যালজাবরা, তারপরে এই যে আমরা যে কম্পিউটার করছি, যে কম্পিউটারে বিভিন্ন অ্যালগরিদম, হ্যাঁ, এটাও কিন্তু ওই অ্যালগরিদম শব্দটাও কিন্তু ওই আল খারিজমি ওনার নাম অনুসারেই অ্যালগরিদমটা প্রচলন হয়। তো এইবার আরবরা সেটা আরবদের ওই সেই সময়ে ইরাক, বাগদাদ অত্যন্ত সমৃদ্ধশালী একটা জায়গা, হ্যাঁ, দেশ ছিল, এবং ওখান থেকে জ্ঞানের বিকাশ
গোটা আরব তো বটেই, ইউরোপেও ছড়িয়ে পড়েছিল। এবার ওখান থেকে আস্তে 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 সেটা ইউরোপে যখন এলো, সেটা হচ্ছে মোটামুটি ওই ইতালি রেনেসার হাত ধরে, সেটা প্রায় 1100-1200 এরকম সময়ে। এবং তার প্রথম যে উল্লেখযোগ্য গণিতবিদ তিনি হচ্ছেন তিনি হচ্ছেন লিওনার্দো ফিবোনাচ্চি। মানে ইনি হচ্ছেন আধুনিক 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 ইউরোপের প্রথম বলা যায় যে গণিত। আচ্ছা। উনি ওনার বাবা ব্যবসার সূত্রে আলজেরিয়া অর্থাৎ আফ্রিকার উত্তর আফ্রিকাতে গেছিল। তো ওখানে উনি যখন ওই আমাদের ফিবোনাচ্চি যখন আলজেরিয়া গেলেন, তখন আলজেরিয়াতে আরবের এইসব পণ্ডিত কিছু শিক্ষক ওখানে এসেছিল। এবং লিওনার্দো ফিবোনাচ্চি কিন্তু উনি ইতালির পিসা শহরের জন্মগ্রহণ করেন। ওই ফিবোনাচ্চি ওখানে গিয়ে ওই আরবদের কাছ থেকে ট্রেন্ড হলেন, অঙ্ক শিখলেন, এবং এখানেই কিন্তু ওই অঙ্ক শিখে উনি এই যে জ্ঞানটা আস্তে আস্তে ইউরোপে ছড়ালেন। হ্যাঁ, এখানে ফিবোনাচ্চি কথা এলেই কিন্তু ফিবোনাচ্চির সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু উঠে চলে আসবে। সেটা হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম, সিকোয়েন্স। তো ডিসপ্লে বোর্ডে আমি দেখাচ্ছি যে কিভাবে এই ফিবোনাচ্চি সিকোয়েন্সটা এলো, এবং তার ফলে যে একটা বিরাট একটা মানে শিল্প প্রসার ঘটলো, স্থাপত্যবিদ্যায় পরিবর্তন চলে এলো অনেক। এটা একটা আলাদা পর্ব আছে। ফিবোনাচ্চি কী করলেন? ফিবোনাচ্চি ওই শহরের খরগোশের যে জন্ম বৃদ্ধির হারটা, সেটা একটা সমীক্ষা করার জন্য একটা বিশেষ মডেল খাড়া করলেন। মডেল খাড়াটার আগে একটু বলে নিই, একটা প্রি কন্ডিশন উনি রাখলেন যে এক জোড়া খরগোশকে নিয়ে উনি স্টার্ট করছেন, আর সেই খরগোশ প্রত্যেক 2 মাস অন্তর, 2 মাস হয়ে গেলেই সেই খরগোশ তার জন্ম দেওয়ার ক্ষমতা জন্মায়। সেই জোড়াটা এক জোড়া বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা জন্মায়। আর একবার জন্ম দেওয়ার ক্ষমতা হওয়ার পর থেকে প্রত্যেক মাসে সে আর এক জোড়া সে খরগোশ জন্ম দেবে। এই সূত্র মেনে চলবে, কিন্তু 2 মাসের আগে সে কোনোভাবেই সেই জোড়া কোনো খরগোশের জন্ম দিতে পারবে না। তো প্রথমে উনি এক জোড়া, ধরুন জানুয়ারি মাসে উনি এক জোড়া খরগোশ, একটা পেয়ার খরগোশ উনি স্টার্ট করলেন। তাহলে ফেব্রুয়ারি মাস 2 মাস বেরোচ্ছে না, তাহলেও সেই আবার এক জোড়াই থাকবে। এবারে মার্চ মাসে এলাম, মার্চ মাসে 2 মাস হয়ে গেছে, তাহলে এই এক জোড়া থাকলো, সে আর এক জোড়া জন্ম দিল খরগোশের, তাহলে এই এলো। এরপরে আসবে এপ্রিল মাসে এর এখন জন্ম দেওয়ার ক্ষমতা শুরু হয়ে গেছে, এ নিজে আবার একটা জোড়া জন্ম দেবে, অর্থাৎ এইটা আর এক জোড়া হয়ে গেল। কিন্তু এর জন্ম কিন্তু মার্চ মাসে হয়েছে, এপ্রিল মাসে এর জন্ম দেওয়ার কোনো ক্ষমতা নাই, অর্থাৎ সে এক জোড়াই থাকবে। আবার মে মাসে এলাম, মে মাসে এ আবার এক জোড়া জন্ম দেবে, অর্থাৎ এ এক জোড়া নিজে থাকলো, আবার এক জোড়া দিল। আবার এ অলরেডি 1 মাস হয়েছে, এও 2 মাসে দ্বিতীয় মাসে পড়েছে, একটাই হলো। এ কিন্তু আবার 1 মাস হয়েছে, এইবারে 2 মাসে পৌঁছে গেছে, এ 2 মাসে পৌঁছে যাওয়ার ফলে এই একটা দেবে, তার সঙ্গে সে নিজে থাকলো, আর একটা জোড়া সে জন্ম দিয়ে দিল। এইবার যদি এইভাবে যদি মার্চ, এপ্রিল, মে, জুন এইভাবে যদি চলতে থাকে, আমি যদি ওই সিকোয়েন্সটাকে দেখি, জানুয়ারি মাসে হয়েছে জানুয়ারি মাসে একটা ছিল, ফেব্রুয়ারি মাসেও একটাই হলো, মার্চ মাসে হলো 2টো, এপ্রিল মাসে হলো 3টে, মে মাসে হয়েছে 1, 2, 3, 4, 5 জোড়া খরগোশের জন্ম হলো। তাহলে যদি আমরা এখন সিকোয়েন্সটা ফলো করি, কীরকম দাঁড়াচ্ছে? 1, 2, 3, 5। এবার এটার দিকে তাকিয়ে অ্যান্ড সো অন। এবার যদি আপনারা একটু ভালো করে এই সিকোয়েন্সটার দিকে তাকানো যায়, দেখা যাবে প্রত্যেক দুটো সিকোয়েন্সের, অর্থাৎ আগের দুটো সিকোয়েন্সের যোগফল কিন্তু পরেরটা আসছে। যেমন 1 1 2, 1 আর 2 3, 2 আর 3 5, তারপরে 3 আর 5 8 আসবে। এইভাবে একটা সিকোয়েন্স চলতে থাকবে। এই সিকোয়েন্সটাই উনি পরবর্তীকালে ফিবোনাচ্চি সিকোয়েন্স নামে বিখ্যাত হয়। তো আবার দেখো, এই যে গণিতের ইতিহাস বলছি, এত কন্ট্রাডিক্টরি বিষয়গুলো, এই যে ফিবোনাচ্চি অনুক্রম, এর ঠিক অনুরূপ ভাষ্য আমরা আমাদের পাণিনি ব্যাকরণবিদ, মানে ভারতবর্ষের বিখ্যাত ব্যাকরণবিদ, প্রায় যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় 400-500 বছর আগে
এবং তারপরে পাণিনির পরে পিঙ্গল, মহামতি পিঙ্গল। পিঙ্গল মোটামুটি সেই সময় তখন অশোকার সময়, ধরো মৌর্যদের সময়ে আমরা পিঙ্গলাকে দেখতে পাচ্ছি। পিঙ্গলা কিছু ছন্দসূত্র বলে একটি বই লিখে গেছিলেন। তো তখনকার দিনে পড়াশোনাটা কীরকম ছিল বলো তো, যে খুব বড় বড় যে সমস্ত কথা বা সেগুলোকে কত ছোট আকারে, বড় বড় কিছু সিদ্ধান্ত যেগুলো কত ছোট আকারে লেখা যায়, ওই জন্য খুব ক্রিপ্টিক হতো লেখাগুলো, মনে থাকে বেশি। হ্যাঁ, মনে থাকে বেশি, খুব সংকেত ধর্মী, খুব ছোট ছোট করে সেগুলো লেখা থাকতো। তো পাণিনির এই পিঙ্গলার যে ছন্দসূত্র বই, সেই পিঙ্গলার ছন্দসূত্রের বিশেষ করে অষ্টাধ্যায়, যেটা অষ্টাধ্যায়ী বলে যে লাস্ট অষ্টম চ্যাপ্টারটায়, সেখানে বেশ কিছু ছন্দ আছে যে ছন্দে প্রচুর এরকম ধরনের গাণিতিক সংকেতধর্মী, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আমি একটু আগে বললাম ওই ফিবোনাচ্চির কথা, যে ফিবোনাচ্চি অনুক্রমের কথা, সিকোয়েন্সের কথা, তার কিন্তু উল্লেখ থাকছে। পিঙ্গলার পর আমরা ওই একই জিনিস আমাদের এখানে বীরহাঙ্ক বলে আরেকজন ভারতীয়, তারও কিন্তু সেও বীরহাঙ্ক মোটামুটি বলা যায় মোটামুটি 600 থেকে 700 এরকম খ্রিস্টাব্দ সময়েও কিন্তু বীরহাঙ্ক লিখছেন। বীরহাঙ্ককে পরবর্তীকালে বীরহাঙ্কের অরিজিনাল টেক্সট পাওয়া যায়নি, ওটাকে কেদার ভট্ট, তারপরে এরা কিন্তু পরবর্তীকালে ওরা এগুলো কিন্তু তাদেরকে ভাষ্যকার হিসাবে সেইগুলোকে দেখিয়েছে। এবং এ থেকে দেখা যাচ্ছে যে যেটাকে আমরা আজকে শুধু ফিবোনাচ্চি সিকোয়েন্স বলে গোটা বিশ্বে জানা হচ্ছে আর কি, গোটা বিশ্বের লোকেরা মেনে নিচ্ছে, সেটা কিন্তু আমাদের ভারতীয়দের জ্ঞানের মধ্যেই ছিল। পিঙ্গলা জানতো সেগুলো, আমাদের বীরহাঙ্ক জানতো। তো এইটা হচ্ছে আমাদের একটা ফ্যালাসি, যে গণিতের যে বিকাশ, সেই বিকাশটা এক একটা সময়ে এক একটা সভ্যতার হাত ধরে হয়েছে, এবং যেহেতু সেই সভ্যতার মধ্যে আদান প্রদান খুব একটা ছিল না, যার ফলে কিন্তু খুব সঠিক সময়কাল বলা খুব মুশকিল যে কে আগে করেছে কে পরে করেছে। এবং তবে এটুকু আমাদের বলা যায় যে ভারতীয়রা যে গণিতের একটা উল্লেখযোগ্য অবদান আছে, সেগুলো বলাই বাহুল্য। আমি এর আগে বলিনি যে আমাদের ওই যে শুধু যে এখানে আমরা স্কুল পাঠ্যে শ্রীধর আচার্যের সমীকরণ পড়ি, তাই না? শ্রীধরও তো আমাদের একজন উল্লেখযোগ্য গণিতজ্ঞ, সেই 700-800 খ্রিস্টাব্দ এরকম সময়। হুগলি বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গেরই হুগলির কাছে ওনার জন্ম। তারপরে একজন উল্লেখযোগ্য হচ্ছেন ওই 1100-1200 খ্রিস্টাব্দ এরকম সময়ে কিন্তু আমাদের একজন উল্লেখযোগ্য, ওই যে দ্বিতীয় ভাস্করাচার্য বলছিলাম, উনি একজন দ্বিতীয় ভাস্করাচার্য উল্লেখযোগ্য একজন ম্যাথমেটিশিয়ান। তো ওনার কিছু বিখ্যাত বই, হ্যাঁ, তো আছে, এবং তার মধ্যে এবং উনি বীজগণিত, লীলাবতী, পাটিগণিত, এরকম 4টি বই উনি লিখেছিলেন। তার মধ্যে ওনার একটি বইয়ের নাম ছিল লীলাবতী। এটা নিয়েও একটা বিরাট গল্প আছে। যাই হোক, এই রকম মানে অজস্র উপাদান আছে যেগুলো মানে ছোট ছোট ডটগুলো মিলে, হ্যাঁ, আধুনিক। আবার দেখো, এই যে ভাস্করাচার্যের পরেই যে ভারতীয় সভ্যতার গণিতের বিকাশ শেষ হয়ে যাচ্ছে তা নয়। এই সময় কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্স, ওখানে আমরা মাধবকে পাচ্ছি, হ্যাঁ, আমরা জ্যেষ্ঠা দেবাকে পাচ্ছি, হ্যাঁ, তারপরে আমরা এরকম ধরনের অনেক উল্লেখযোগ্য ম্যাথমেটিক্সিয়ানকে পাচ্ছি, সেগুলো আবার তারা কিন্তু আধুনিক গণিতের নানান রকম ক্যালকুলাসের কাজে লাগে, সেরকম ধরনের ইনফাইনাইট সিরিজ, তারপর টেলর সিরিজ, এসব আধুনিক গণিতের কিছু বিষয় যেগুলো ওনারা কেরালা স্কুল অফ ম্যাথমেটিক্স, এটা মোটামুটি এই 1400 খ্রিস্টাব্দ এরকম সময়ে আমরা পাচ্ছি, যেটা ইউরোপে অনেক পরে, প্রায় 1600 খ্রিস্টাব্দে এরকম সময়ে হয়তো নিউটন, লিবনিজ, হ্যাঁ, এদের পিরিয়ডে সব আসছে। তো এইগুলো আমরা ঠিকভাবে আমরা আমাদের ভারতীয় সভ্যতার অনেক কিছু গাণিতিক উপাদান যেগুলো আজও হয়তো সেগুলো আবিষ্কার হয়নি, যে সঠিক টাইম পিরিয়ড আমরা জানতে পারিনি। হ্যাঁ,
স্যার আমার শোনা একটা পাণ্ডুলিপির কথা, যেটা ম্যাথের একটা অন্যতম পার্ট না, সেটা হচ্ছে বাকশালী পাণ্ডুলিপি। এই বাকশালী পাণ্ডুলিপির গণিতের ভূমিকা কি এর মধ্যে? না, বাকশালী পাণ্ডুলিপি হচ্ছে এটা মানে বিষয়টা হচ্ছে 1881 সালে পেশোয়ার থেকে 50 মাইল দূরে, যেটা বর্তমানে পাকিস্তানে, সেখানে একটা জায়গায় বাকশালী বলে একটি গ্রামে হঠাৎ করে এক চাষি মাটি খুঁড়তে খুঁড়তে কিছু ভূর্জপত্র পায়। ভূর্জপত্র বলতে মানে পাতা, আচ্ছা, তোমার গাছের ছাল অনেক পুরনো হয়ে গেল, সেগুলোকে আর কি একটা বিশেষ ধরনের প্রসেস করে পাতার মতন করা হয়। সেই ভূর্জপত্র আগেকার দিনে ওগুলো প্রচলন ছিল অনেক আগে। তো সেগুলো ওরকম কিছু মাটি খুঁড়তে খুঁড়তে পাওয়া যায়। সেগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, একদম মানে সেই ভঙ্গুর, বিবর্ণ, হলদে লাল ছোপ ছোপ এরকম কিছু বেশ কিছু ভূর্জপত্র পায়। তো চাষি সে তো বুঝতে পারেনি বিষয়টা কি, সে সেই সময়কার যে থানাতে নিয়ে চলে যায়। তারপর থানা থেকে একজন গণিতজ্ঞ হোয়ানলে তার হাতে এসে পৌঁছায়। তো সেই হোয়ানলের হাত ধরে ওটা পরবর্তীকালে অক্সফোর্ডের বর্ডলিয়ান লাইব্রেরিতে যায়। তো সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে অদ্ভুত কিছু ফলাফল পাওয়া গেছে। সেটা হচ্ছে ওখানে যে সমস্ত গাণিতিক সূত্র বা উপাদানগুলো দেখা যাচ্ছে সেইগুলো কিন্তু বেশ সমৃদ্ধ। সেখানে পাটিগণিত, হ্যাঁ, তারপরে হচ্ছে শূন্যর অস্তিত্ব দেখা যাচ্ছে। তো সেগুলোকে পরবর্তীকালে রেডিও কার্বন করে তার বয়সটা নির্ণয় করা হয়। সেটা আবার দেখা যাচ্ছে যে এক একটা পাতায় এক এক রকমের তার বয়স দেখা যাচ্ছে। তবে সামগ্রিকভাবে গবেষকরা একটা বিষয় একমত হয়েছে যে এইটা মিনিমাম বাকশালী পাণ্ডুলিপির যে আসল স্ক্রিপ্ট তার বয়স হচ্ছে 300 থেকে 400 এডি, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের প্রায় 300 থেকে 400 বছর। এখন এই সময়ের মধ্যে তাহলে আমরা ওই যে বলছিলাম যে শূন্যর ধারণা আর্যভট্টর, ওটা কিন্তু আর্যভট্টেরও আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা আর্যভট্টকে আমরা বলছি শূন্যর আবিষ্কর্তা বা শূন্যকে প্রথম তিনি চিন্তা করেন, কল্পনা করেন, তাহলে বাকশালী পাণ্ডুলিপিতে শূন্য আসছে কী করে? তো এই যে বিষয়টা, এই বাকশালী পাণ্ডুলিপির সূত্রে কিন্তু অনেক কিছু গাণিতিক তথ্য, বিশেষত বর্গমূল, তারপরে সমীকরণ সমাধান, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্ষেত্রফল, পরিসীমা নির্ণয়, এসব নানান গাণিতিক সূত্র এখানে লিপিবদ্ধ ছিল। আর এই বাকশালী পাণ্ডুলিপির সূত্রেই কিন্তু এই যে অনেক কিছু আবিষ্কার যেগুলো পরবর্তীকালে আমরা অন্য সভ্যতাতে দেখেছি, সেগুলো যে অলরেডি আমাদের ভারতীয় সভ্যতায় সেগুলো ছিল তার একটা উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়। মানে অঙ্কের ইতিহাস যদি বলতে চাই সেই ক্ষেত্রে পারফেক্ট কোনো ডেট বলা যাবে না যে কোনটা আগে এসছে কোনটা পরে এসেছে না, কিন্তু মানে ওভারঅল যদি আমরা বলি যে প্রত্যেক সভ্যতায় গণিতের সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে বিকাশ হয়েছে, এবং সেটি গিয়ে আমরা একসময় আধুনিক গণিতকে দেখতে পাই এবং সেটা আরও উন্নত। আর একটা পুরো কনভারসেশনের মধ্যে যেটা ফুটে আছে সেটা হচ্ছে যে অনেক কিছুই যেটা আমাদের ভারত থেকে শুরু হয়েছে, হয়তো ইউরোপের হাত ধরে আমরা এসেছি, যেটা আমরাকে পরে অ্যাডপ্ট করেছি। ওভারঅল স্যার আমরা এই পুরো পডকাস্টটা যেটা হলো সেটা হচ্ছে আমরা অঙ্কের বা গণিতের ইতিহাসটা জানলাম, সঙ্গে এর কীভাবে ঘটনার চক্রে ধীরে ধীরে ডেভেলপড হয়। আমরা পরবর্তী পডকাস্টে এই অঙ্কের যে সলিউশনগুলো ছাত্রদের জন্য, আপনি একজন শিক্ষক, সেখানে দাঁড়িয়ে ছাত্রদের যে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় অঙ্ককে, বা কীভাবে অঙ্কের যে ভীতি থেকে কাটানো যায় সেটা নিয়ে আলোচনা করবো। স্যার আজকের জন্য থ্যাংক ইউ, ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ আমাকে কিছু বলার বিষয় এখানে উত্থাপন করার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সবচেয়ে যে কথাটা আমি বলবো যে এটা আমার প্রথমেই বলা উচিত ছিল যে আজকে যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে আলোচনা হচ্ছে এটাই একটা বিরাট বড় বিষয়। কারণ গণিতের ইতিহাস, ভারতবর্ষের সভ্যতায় গণিতের বিকাশ কিভাবে হয়েছিল, তারপরে ভারতীয়দের কি অবদান, এসব অনেক অজানা বিষয় আছে, কিন্তু এগুলো মানুষ খুব একটা শুনতে চায় না, বা এগুলো সম্পর্কে মানুষের খুব একটা স্পষ্ট ধারণাও নেই। তবে সময়টা হয়তো খুবই কম,
এই সময়ের মধ্যে আরও অনেক কিছু ওর জন্য আমরা স্যার নেক্সট পডকাস্ট শ্যুট করবো, যেখানে বলার আছে হয়তো, যেগুলো আমরা হয়তো মিস করে গেলাম। সবটা এখানে বলা সম্ভব হলো না, তবে তোমরা যে আগ্রহ দেখিয়েছো এই যে বিষয়টা নিয়ে আলোচনা করার, বা এটা সাহস করে যে এরকম একটা বিষয় বেছে নিয়েছো, এটার জন্য তোমাদের আরেকবার আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।